এই ফিটনেসের চক্করে অনেকে সকালে খালি পেটে লেবুর জল, গরম জল, ভিনেগার এই সমস্ত খেয়ে থাকে। এর ফলে কি আমরা অজান্তে আমাদের দাঁতের কোনো ক্ষতি করে থাকি? নুন এবং লেবু দিয়ে দাঁত পরিষ্কার করে, এতে নাকি দাঁত খুব পরিষ্কার এবং ভালো থাকে। আদৌ কি তাই? ওই নুনটা আছে, ওটা অ্যাব্রেসিভ পার্টি, নুন দিয়ে করাও যায়। অনেকে বলে বাচ্চাদের দুধ দাঁত তো ভেঙেই যায়, তো অনেক সময় ক্র্যাভিটি জমে গেল, দাঁত ক্ষয় হয়ে গেল, খুব একটা ব্যাপারটা তো উঠেই যাবে। প্রচুর বাচ্চা আসে, ওপরের 6টা নিচের 6টা দাঁত পুরো কালো হয়ে পানি লেভেলে মিশে গেছে, অসহ্য ব্যথা হচ্ছে, বাচ্চার বয়স 3 3.5। এইবার এই দাঁতগুলো করবে সব 6 6.5 গিয়ে, এই 3টে বছর প্রচন্ড কষ্ট হবে। অতএব এটা মিথ যে দাঁত নড়লে, দুধ দাঁত নড়লে তুলে দিচ্ছে, এটা কি স্বাভাবিক জিনিস নাকি অটোমেটিক পড়ে যায়? যে কারণ দুধ দাঁত নড়ে যাচ্ছে মানে তার গোড়াটা বা রুটটা ক্ষয়ে গেছে, পার্মানেন্ট দাঁতটা বেরিয়ে এসেছে দুধ দাঁতটার, এবং দুধ দাঁতটা নড়ছে কিন্তু অনেকদিন ধরে পড়ছে না, না হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতটা তুলে দিতে হবে, নইলে ওই পার্মানেন্ট দাঁতটা এলোমেলো জায়গা দিয়ে বেরোবে। অনেকে এআই এর কাছে ট্রিটমেন্ট জিজ্ঞেস করে এসে আমাদের কাছে আসছে। বুঝতে হবে এআই কিভাবে ট্রিটমেন্ট জেনারেট করে। ইন্টারনেটে যত রকম ইনফরমেশন আছে সেগুলোকে কম্পাইল করে একটা টাইপ অফ ট্রিটমেন্ট আপনাকে বলছে। অতএব এআই থেকে ট্রিটমেন্ট করালে মনে রাখতে হবে যে এআই ট্রিটমেন্ট প্ল্যান বলতে পারে, ট্রিটমেন্ট করতে পারে না। দাঁতের এক্সরে করার সময় যে রেডিয়াসটা বেরোয় সেটা ক্যান্সারের একটা কারণ। দাঁতে কি আদৌ পোকা হয়? স্যার, বর্তমানে মানুষ প্রচুর বেশি ফিটনেস ধ্যান দেয়, মানে ফিটনেস তাদের জীবনে একটা বড় অধ্যায় হয়ে গেছে, আর হওয়াটাও স্বাভাবিক। কিন্তু মানে আমরা একটা জিনিসকে পুশ করতে গিয়ে অন্য কোনো জিনিসকে ক্ষতি করছি না তো? মানে বিষয়টা হচ্ছে যে এই ফিটনেসের চক্করে অনেকে সকালে খালি পেটে লেবুর জল, গরম জল, অ্যাপেল সিডার, ভিনেগার এই সমস্ত খেয়ে থাকে। এর ফলে কি আমরা অজান্তে আমাদের দাঁতের কোনো ক্ষতি করে থাকি? না, আসলে যে পরিমাণে জিনিসগুলো খাওয়া হয় সেটা কিন্তু খুব একটা দাঁতের পক্ষে ক্ষতিকর নয়। এবার কেউ যদি, অনেকে আছে না সমস্ত বিষয়ে একটু বাড়াবাড়ি করে, কেউ যদি এরকম হয় যে প্রচুর পরিমাণে, সাধারণত যেটা হয় গরম জল যদি কেউ কেউ খালি পেটে খায় সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, দাঁতের জন্য তো ভালোই, খারাপ কিছু নয়। তাদের লেবু দিলেও অসুবিধা নেই, কিন্তু কেউ যদি 1 কাপ জলে 2টো লেবু চিপে দেয় তাহলে সেক্ষেত্রে মানে তাড়াতাড়ি ফ্যাট লস করার জন্য। হ্যাঁ, অনেকেই আছে তো, মানে হয়তো তাকে একটা তার ডায়েটিশিয়ান একরকম বলেছে, সে মনে করছে জিনিসটা তাড়াতাড়ি করব, সেক্ষেত্রে কিন্তু দাঁতের এনামেলটা, যেহেতু লেবু রসের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে, সেক্ষেত্রে, কারণ আমরা অনেক সময় দেখি না খুব লেবু খেলে দাঁত টকে যায়, মানে কিছু খেলে শিরশির করতে থাকে, এটা যদি লং টার্ম চলতে থাকে তাহলে কিন্তু প্রবলেম। কিন্তু যদি পরিমাণ অনুযায়ী যে একটা হাফ বা একটা কোয়ার্টার লেবু, পাতি লেবু চিপে খেলো, সেটা কিন্তু মোটেই ক্ষতিকর নয়, যথেষ্ট ভালোই, এবং তার এফেক্টও খুব ভালো। অতএব সেটা নিয়ে চিন্তা করার মতন সেরকম কিছু নেই। ওকে স্যার, যেহেতু আজকে আমরা মিথ অ্যান্ড ট্রু নিয়ে কথা বলবো, ডেন্টালের সমস্ত ইস্যু নিয়ে, বাট ভিতরে যাওয়ার আগে আপনি লেবুর কথা বললেন। অনেকে আছে সকাল লেবুটা ছেড়ে দিই, জলটা, কিন্তু ভাতের সাথে লেবু, যেন আমি ভাতের সাথে লেবু আমার মাস্ট চাই। আমারও চাই। হ্যাঁ, তো সেইটা কি ক্ষতি করে নাকি? না, এর কিন্তু লেবুতে যে পরিমাণ অ্যাসিড এবং যে পিএইচ এর অ্যাসিড আছে সেটা কিন্তু মোটেই ক্ষতিকর না, বরং লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি আছে, এটা শরীরের পক্ষে ভালো। অতএব লেবু যদি কেউ খায়, তবে হ্যাঁ মনে রাখতে হবে অনেক ফল বা লেবু যেগুলো খুব টক, আমি এরকম পেশেন্টকে জানি যে আমার কাছে দাঁত প্রায় ক্ষয়ে এসেছে, তাদের শুনেছি যে লেবু খেয়ে করেছেন, তাকে যখন আমি জিজ্ঞেস করছি সে বলছে আমি সারাদিনে 5টা পাতি লেবু খাই। 5টা? হ্যাঁ, এইরকম হলে কিন্তু প্রবলেম। অতএব দিনে যদি আমি 1টা পাতি লেবু 4টে কোয়ার্টার স্লাইস করে খাই, তাতে ভাতের সঙ্গে খেতে পারি, জলের সঙ্গে খেতে পারি, এটা মোটেই তাদের জন্য ক্ষতিকর নয়, বরং ভিটামিন সি সাপ্লাই পাওয়া যথেষ্ট ভালো। আচ্ছা, আপনি দাঁত ক্ষয়ে যাওয়ার কথা বললেন, গ্রাম বাংলায় খুব একটা বড় মিথ না ট্রু সেটা আপনি বলবেন আছে, যে এই দাঁত ক্ষয়ে যাওয়া মানে হচ্ছে দাঁতে পোকা ধরে যাওয়া। এই প্রশ্ন আমরা বারবার করেছি, এর আগেও করেছি, বাট যেহেতু মিথ আর ট্রু নিয়ে কথা হচ্ছে আজকে, তাই দাঁতে কি আদৌ পোকা হয়? না, দাঁতে তো পোকা হয় না। এবার তুমি যেটা দাঁত ক্ষয়ে যাওয়া বলছো, তার সঙ্গে পোকা হওয়া বলতে এটা মিন করি আমরা ক্যাভিটি, এর একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? আমরা যে দাঁত ক্ষয়ে যাওয়ার কথা বলছি সেটা হচ্ছে পোকা হলে একটা ক্যাভিটি বা গর্ত হবে, হ্যাঁ, সেটাও এক ধরনের ক্ষয়। ওকে, কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে কোনো গর্ত নেই, পুরো দাঁতটা উপর থেকে ঘষে মেজে উঠে গেছে। এইবার তুমি যেটা বলার সেটা হচ্ছে, অনেকেই পোকা হওয়ার ব্যাপারে এরকম বলে। দাঁত আমার কাছে ইনস্টিটিউটে আসে, বিভিন্ন সময় আউটডোরেও আসে, আমার কাছেও আছে, সত্যি সত্যি দাঁত ক্ষয়ে গেছে, দাঁতে পোকা ধরে নয়, কিন্তু ক্যাভিটি হয়ে নয়। মানে দাঁতে আদৌ পোকা ধরে? না, দাঁতে তো পোকা নেই, শুধু ব্যাকটেরিয়াল ডিজিজ। ওকে, কিন্তু
আমরা যে ক্ষয়ে যাওয়া নিয়ে কথা বলছি, এই যে লেবু খাওয়া নিয়ে বলছি, কেমিক্যালের মাধ্যমে বা খুব জোরে ব্রাশ দিয়ে ঘষা হচ্ছে এর মাধ্যমে, এখানে আমি একটা বড় ক্যাটাগরি দেখেছি যে যারা গুল ছাই এগুলো দিয়ে দাঁত মাজে, এদের কিন্তু দাঁত ক্ষয়ে যায়। এটা তার দাঁতের পোকা হওয়ার ব্যাপার নেই, তারা নিজের অজান্তেই, লোকের ধারণা হচ্ছে যে যেহেতু দাঁতটা ভালো পরিষ্কার করতে গেলে একটা অ্যাব্রেসিভ কিছু কোর্স কিছু দিয়ে করতে হবে, তারা অনেকেই গুল ছাই, আজকাল জিনিসটা কমে আসছে, কিন্তু আমরা আগেও দেখতাম, তবু এখনও একটু পেশেন্ট পাই। সেটা সবসময় যে পেরিফেরাল পেশেন্ট তা না, কলকাতা শহরের লোকও পাই যারা কোর্স জিনিস দিয়ে দাঁত মাজেন। অতএব এগুলো দিয়ে মাজলে কিন্তু দাঁতের অসুবিধা আছে। পেস্ট দিয়ে মাজাই সবচেয়ে ভালো। এবং অনেক সময় হয় কি যে পেস্ট যেটা ইউজ করতে বলেন, আমি কোনো পেস্ট রেকমেন্ডও করবো না, যে কোনো পেস্ট দিয়ে ব্যবহার করতে পারেন, ইভেন পেস্ট ছাড়াও ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, আমাদের একটা ধারণা আছে যে যদি আমি গুল ছাই ব্যবহার নাও করি, যে শক্ত ব্রাশ দিয়ে জোরে দাঁত ব্রাশ করলেই দাঁত ভালো পরিষ্কার হবে, এটা কিন্তু একদম মিথ। কারণ দুটোই মিথ, মানে শক্ত ব্রাশও ব্যবহার করা যাবে না, তার জায়গায় সফট ব্রাশ ব্যবহার করতে হবে। আর জোরে দাঁত ঘষলে কিন্তু দাঁত ক্ষয়েই যাবে, দাঁত কিন্তু পরিষ্কার হবে না। মানে আমাদের বুঝতে হবে যে দাঁতটা বাসন কোষণের মতন নয় যে খুব জোরে ব্রাশ করলে বা খুব শক্ত জিনিস দিয়ে স্কচ ব্রাইটের মতন ঘষলে সেটা পরিষ্কার হবে। অর্থাৎ এটা মিথ যে জোরে ব্রাশ করলেই দাঁত পরিষ্কার হয়। আর তুমি তো আজকে মিথগুলো ভাঙার জন্য একটা জিনিস করছো, বা কোনো কোর্স সাবস্টেন্স বা অ্যাব্রেসিভ যদি ইউজ করা হয় তাহলে দাঁত পরিষ্কার হয়। তার মানে না তো শক্ত ব্রাশ দিয়ে হার্ড ব্রাশ দিয়ে ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়, এতে দাঁত ক্ষয় হয়। যদি খুব জোরে এলোপাথারি ব্রাশ চালাই তাহলেও সেটা দাঁত ক্ষতি হয়। আর কোনো কোর্স পার্টিকেল মানে গুল ছাই গুড়াখু এই ধরনের করলেও দাঁত ক্ষতি হয়। অতএব এই 3 ধরনের জিনিস, শক্ত ব্রাশ, জোরে দাঁত দিয়ে ব্রাশ ঘষা এবং এই যে গুল ছাই এগুলো দিয়ে ঘষলে, এই 3টে ক্ষেত্রে যেখানে আমি মনে করছি যে এটা দিয়ে দাঁত বেশি পরিষ্কার হবে, আসলটা হলো, ট্রুথটা হচ্ছে এই 3টে দাঁতের ক্ষতিই করবে, ভালো কিছু ভালো করবে না। ওকে, আমি আর একটা মিথ জানি, আমি ঠিক কিনা বলি সেটা আপনি বলবেন। সেটা হচ্ছে, আমার একজন পরিচিত খুব কাছের একজন, যিনি প্রতিদিন রাতে বাড়ি ফেরার পরে নুন এবং লেবু দিয়ে দাঁত পরিষ্কার করেন। এতে নাকি দাঁত খুব পরিষ্কার এবং ভালো থাকে। আদৌ কি তাই? আচ্ছা, এই যে কম্বিনেশনটা বললে নুন এবং লেবু, এছাড়াও একটা কম্বিনেশন বলি, সেটাও দিয়ে লোকে করে, নুন এবং সর্ষের তেল। ঠিক আছে, মাঝে মাঝে মেশায়। প্রবলেমটা হচ্ছে ওই নুনটা আছে, ওটা অ্যাব্রেসিভ পার্টিকেল, নুন দিয়ে করাও যায়, ছাই দিয়ে করাও তাই। আচ্ছা। অতএব আবার বলছি, অনেকে এই ভিডিওতে, আগের ভিডিওতেও দেখেছি, তারা বলেন আপনি কোনো টুথপেস্টের হয়ে বলছেন, কোনো টুথপেস্টের জন্য বলছি না, কিন্তু একটা টুথপেস্ট ব্যবহার করুন, টুথ পাউডারও চলবে না, পেস্ট, একটা টুথপেস্ট ব্যবহার করুন, যে কোনো টুথপেস্ট আপনার যেটা পছন্দ, সবচেয়ে কম দাম, এবং আপনি যদি মনে হয় যে টাকা পয়সাটা ফ্যাক্টর, নুন এবং তেলের যে দাম পড়ে তার থেকে কম দামে একটা টুথপেস্ট ব্যবহার করুন। কারণ এইটুকু টুথপেস্ট, কারণ টুথপেস্ট, আচ্ছা টুথপেস্টের ব্যাপারে একটা মিথ বলি, লোকের ধারণা, এটা বিজ্ঞাপনের কল্যাণে হয়েছে, যে বিজ্ঞাপনে দেখায় যে ব্রাশটা নিলাম, তার মাথায় এতটা লম্বা করে টুথপেস্ট লাগে। বেশি টুথপেস্ট, বাংলায় একটা কথা আছে না, যত গুড় তত মিঠে। লোকের ধারণা বেশি টুথপেস্ট, কারণ টিভিতে দেখায়, বিজ্ঞাপনে দেখায়, ওটা নিলেই দাঁতটা পরিষ্কার। আর এগুলো বেশি এফেক্টটা বাচ্চাদের মধ্যে। হ্যাঁ, যে ওরা তো দেখে, আমার মেয়েও তাই করে, এভাবে নিতে হবে। অতএব মনে রাখবেন, এটা হচ্ছে মিথ যে ব্রাশের হেড ভর্তি টুথপেস্ট নিয়ে দাঁত ভালো পরিষ্কার হয়। এর ট্রুথটা হচ্ছে তোমার কতটা টুথপেস্ট দরকার, সেটা হচ্ছে একটা মটর দানা সাইজের, পি নাট সাইজ তুমি মুখে দেবে, পি সাইজের ওইটুকু পেস্ট যে কোনো মুখকে পুরো যতটা ফেনা দরকার মুখটা পরিষ্কার করার জন্য ততটুকু ফেনা যথেষ্ট। অতএব ব্রাশ ভর্তি পেস্ট নেওয়ার কোনো দরকার নেই। শুধু ব্রাশের মাথায় একটা মটর দানার সাইজে বা পি সাইজে একটা যদি পেস্ট নেওয়া যায়, এটাই যথেষ্ট। অতএব ট্রুথ হচ্ছে, মিথ হচ্ছে সম্পূর্ণ ব্রাশের মাথায় পেস্ট লাগানো, ট্রুথ হচ্ছে শুধুমাত্র একটা মটরদানা সাইজে ছোট্ট একটুখানি একটা ছোট গোল, সেইটুকুই যথেষ্ট। ওকে, যারা সদ্য পিতামাতা হয় মানে প্যারেন্টস হয়, তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে যে অনেকেই বলে বাচ্চাদের দুধ দাঁত তো ভেঙেই যায় বা ক্ষয়েই যায়, তো এটাকে কেয়ার করার দরকার পড়ে না। তো অনেক সময় ক্র্যাভিটি জমে গেল, দাঁত ক্ষয় হয়ে গেল, খুব একটা ব্যাপারটা তো উঠেই যাবে। এটা ট্রুথ না মিথ? এটা মিথ। মিথ। কারণ আমাদের বুঝতে হবে দাঁতগুলো কখন ওঠে কখন পড়ে। ছোট্ট করে বলি, মোটামুটি 6 মাস 8 মাস বয়স থেকে বাচ্চার দাঁত বেরোনো শুরু হয়, 2.5 বছরের মধ্যে সমস্ত দুধ দাঁত উঠে যায়। এই দাঁতগুলো গিয়ে পড়বে হচ্ছে, কিছু সেট অফ দাঁত পড়বে হচ্ছে 6 বছর
7 বছর 8 বছর এই ফেজটায়, আবার পরের ফেজটা হচ্ছে 10, 11, 11.5 এই ফেজটায়। এইবার একটা বাচ্চার যে দাঁতটা 10-11তে পড়বে সেই দাঁতটা যদি 3.5-4 বছর বয়সে এফেক্টেড হয়, পড়ে তো যাবেই। এই 8 বছর ধরে বাচ্চাটা কীরকম কষ্ট ভোগ করবে? খুব কষ্ট। দাঁতের ব্যথার কষ্ট যাদের হয়েছে তাদের আমাকে বুঝতে হবে যে সব দাঁত একসঙ্গে পড়ে না, এবং যখন দাঁতটা ওঠে 2.5 বছর বয়সে তার অব্যবহিতেই পরে দাঁত পড়ে যায় না, তারপরে অনেক দিন দাঁতটা মুখে থাকে। এইবার যদি ক্যাভিটি হয়, অসহ্য কষ্ট হয়। কারণ আমাদের ইনস্টিটিউটে মাঝে মাঝে আসে যে ওই জেনারেলি 3.5-4 বছর বয়সে পেশেন্টগুলো আসে, এর একটা অসুখে ভোগে। অসুখটার নাম হচ্ছে নার্সিং বটল ক্যারিজ। আচ্ছা, নার্সিং বটল ক্যারিজটা কি? নার্সিং বটল ক্যারিজটা হচ্ছে বাচ্চারা অনেক সময়, এই বাচ্চাদের কমন থ্রেড হচ্ছে এরা বাচ্চারা মুখে দুধের বোতল নিয়ে ঘুমায়। এবার কি হয়, বাচ্চাটা ঘুমিয়ে পড়লে মুখটার থেকে বোতলটা মা বা বাবা বের করে নেয়, বাচ্চাটা ওই অবস্থায় ঘুমায়। দাঁতের উপরে কিন্তু সারা রাত দুধটা লেগে রইল। এদের এই জন্য নামটাই নার্সিং বটল ক্যারিজ। বইয়ের লেখা আছে নার্সিং বটল ক্যারিজ, মানে ওই বটলটা থেকে যে দুধটা বেরোচ্ছে। নিয়ম কি, যদি বাচ্চাটা এরকমও হয় যে না বোতলে করে দুধ খায়, ওই বোতলটা সরিয়ে দিয়ে আমাকে একটা গজ পিস জলে ভিজিয়ে বাচ্চাটার মুখটা একটু হা করিয়ে পুরো দাঁতটাকে পরিষ্কার করে দিতে হবে। দুধটা পেছনে সব দুধ যে সারফেসে দুধ লেগেছে পুরোটা তুলে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই অসুখটা হওয়ার চান্সেস খুব বেশি। এবং এটা শুধু বটল থেকে হয় না, এটা ব্রেস্ট ফিডিং থেকে হয়। একটা বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তারপরে ঘুমিয়ে পড়লো, মা রেখে দিল মুখে দুধটা, ম্যাক্সিমাম হয়। অতএব আমি ইনস্টিটিউটে প্রচুর, আমি যেহেতু নিজে পার্সোনালি বাচ্চা পেশেন্ট দেখি না, কিন্তু আমার অ্যাসোসিয়েটরা দেখে, প্রচুর বাচ্চা আসে ওপরের 6টা নিচের 6টা দাঁত পুরো কালো হয়ে পানির লেভেলে মিশে গেছে, অসহ্য ব্যথা হচ্ছে, বাচ্চার বয়স 3-3.5। তোলা যায় না, কী করে তুলব? তার পার্মানেন্ট দাঁত তো আসেনি। এইবার এই দাঁতগুলো পড়বে সব 6-6.5 গিয়ে, এই 3টে বছর প্রচণ্ড কষ্ট হবে। অতএব এটা মিথ যে দুধের দাঁত তো পড়েই যাবে, কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই। যদি তাই হতো তাহলে বাচ্চাদের একটা স্পেশালিটি তৈরি হতো না। আমি বাচ্চাদের স্পেশালিস্ট নই, কিন্তু পিডিয়াট্রিক ডেন্টিস্ট বা যেরকম পিডিয়াট্রিক্সের এমনি মেডিকেল ফিল্ডে হয়, সেরকম পিডিয়াট্রিক ডেন্টিস্ট একটা আলাদা স্পেশালিটি। সেটা পোস্ট গ্রাজুয়েশন হয়। অতএব ওই তারা কিন্তু জেনারেলি এই জন্ম থেকে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ট্রিট করে। তাহলে যদি এরকম হতো যে বাচ্চাদের দুধ দাঁতের ট্রিটমেন্টই দরকার নেই, এটা সাধারণত যখন বোঝেন না, কখন বোঝে যখন বাচ্চাটা অসহ্য ব্যথায় কষ্ট পায়, কান্নাকাটি করে, তখন আমাদের কাছে আসে। অতএব এটা মিথ যে দুধের দাঁতের অসুখ হলে সেটা ট্রিটমেন্ট করার দরকার নেই, সেটা পড়ে যাবে, পড়ে তো যাবেই, কিন্তু কবে পড়বে তার উপর ডিপেন্ড করবে বাচ্চাটি কতদিন কষ্ট পাবে। ঠিক। অতএব ট্রুথ হচ্ছে দুধের দাঁতেরও ট্রিটমেন্ট দরকার আছে। হ্যাঁ, তবে কিছু কিছু ট্রিটমেন্ট পদ্ধতি বড়দের দাঁতের মতো নয়, তাদের নামও আলাদা, ট্রিটমেন্ট, কারণ আমার দাঁতগুলো 5-6 বছর 7 বছরই রাখতে হবে। অতএব ডেফিনেটিভ ট্রিটমেন্ট না হলে এমন ট্রিটমেন্ট করতে হবে যেটা দাঁতটা পড়া পর্যন্ত বাচ্চাটার দাঁতে ব্যথা না হয়, ফুলে না ওঠে, কষ্ট না হয়। ঠিক। এবং খেয়াল রাখতে হবে যে ওই সময় যদি রুটে কোনো এফেক্ট হয় সেটা কতটা ক্ষতি হতে পারে, মানে এটা কি খেয়াল রাখা দরকার আছে কি? ক্ষতি তো হতেই পারে, প্রচণ্ড ব্যথা হয়, এমন না ভবিষ্যতে নতুন দাঁত তোলার সময় কি কোনো অসুবিধা হতে পারে? ওঠার সময় না, শুধু তাই না, প্রবলেমটা হচ্ছে রুটে যদি ভেতরে ইনফেকশন থেকে আশেপাশে হাড়েও ইনফেকশন ছড়িয়ে পড়ে না, সে পুঁজ হয়ে রক্ত হয়ে এরা খুব গণ্ডগোলের, এবং ভবিষ্যতের দাঁতের এফেক্ট ডিরেক্টলি যদি নাও পড়ে, এই দাঁতটা কিন্তু ভবিষ্যতের দাঁতের উপরে যে ক্রিপটা আছে সেটাতে কিন্তু ইনফেকশন স্প্রেড পর্যন্ত করতে পারে। যদিও সেখান থেকে যে ভবিষ্যতের দাঁত, প্রবলেমটা হচ্ছে তখন ব্যথা এমন চরমে ওঠে, ভবিষ্যতের দাঁত নিয়ে চিন্তা করার ভাবনা করার চিন্তাই করা উচিত নয়। অনেক সময় অনেক বাচ্চা আমাদের এখানে আসে ইনস্টিটিউটে, ভীষণ কষ্ট পায়, ভীষণ ব্যথা হয়। অতএব আমাদের মনে রাখতে হবে দুধের দাঁত, যাদের বাড়িতে বাচ্চা আছে এবং দুধের দাঁতের কষ্ট পাচ্ছে, দুধের দাঁতের কোনো অসুখে, এটা কিন্তু ওই আপনি ওষুধ খেয়ে রাখতে পারবেন তখনই যখন দাঁতটা হয়তো নেক্সট 2 মাস 3 মাসে পড়ে যাবে। কিন্তু দাঁতটা যদি 1.5 বছর 2 বছর থাকে, আপনি কিন্তু রাখতে পারবেন, তখন কিন্তু ব্যথা হলে বাচ্চা অসহ্য কষ্ট করবে। বাচ্চাদের দাঁত হলে, মানে যেহেতু আমরা দুধ দাঁত নিয়ে কথা বলছি, তো এরকম অনেক মিথ রয়েছে, কিছু কিছু বিষয় সামনে এসে যেগুলো যে দাঁত নড়লে, দুধ দাঁত নড়লেই তুলে দিচ্ছে প্যারেন্টসরা, এটা কি স্বাভাবিক জিনিস নাকি অটোমেটিক পড়ে যাবে? বলছি, সেটা হচ্ছে যে দুধ দাঁত যদি নড়ে গিয়ে এরকম হয় যে কারণ দুধ দাঁত নড়ে যাচ্ছে মানে তার গোড়াটা বা রুটটা ক্ষয়ে গেছে। এবার যদি এরকম হয় যে পেছন দিয়ে বা সামনে দিয়ে বা সাইড দিয়ে পার্মানেন্ট দাঁতটা বেরিয়ে এসেছে দুধ দাঁতটার, এবং দুধ দাঁতটা নড়ছে কিন্তু অনেক দিন ধরে পড়ছে না,
হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতটা তুলে দিতে হবে, নইলে ওই পার্মানেন্ট দাঁতটা এলোমেলো জায়গা দিয়ে বেরোবে। না, অনেক প্যারেন্টসকে দেখা যায় যে দাঁতটা তুলে নিজেই চেপে তুলে, হ্যাঁ তুলে দিই, ওটা স্বাভাবিক জিনিস। অসুবিধা নেই, কোনো প্রবলেম। আচ্ছা, ওর পর যে রক্তটা বেরোয় সেটার জন্য কি করার, কিছু করার দরকার নেই, দুধ দাঁত যদি নড়ে যায় তুলে দেয়, কিচ্ছু করার নেই, একটা কোনো দরকার নেই। কোল্ড ড্রিঙ্কস খেতে বলে, সরি আইসক্রিম খেতে বলে। একটা কটন নেবে, সেটাকে একটু জলে চুবিয়ে এক্সট্রা জলটা চিপে ফেলে দিয়ে কটনটা দিয়ে 40 মিনিট থেকে 45 মিনিট কামড়ে ধরে থাকবে, ব্যাস। বাস, আর কিচ্ছু করার দরকার নেই। তবে এটা ট্রুথ না মিথ যে দাঁত তোলার পরে বা দাঁত উঠে যাওয়ার পরে আইসক্রিম খাওয়া? না, ব্যাপারটা কি ট্রুথও নয় মিথও নয়, এটা ব্যাপারটা হচ্ছে বলা আছে যে দাঁত ওঠানোর পর বা দাঁত এক্সট্রাকশনের পরে আমাকে মোটামুটি 18 ঘন্টা মতো থেকে 24 ঘন্টা মতো একটু সফট এবং একটা ঠান্ডা খাবার খেলে ভালো হয়, মানে ওকে। তাই বলে আইসক্রিম খেতে হবে এরকম কোনো কথা বলা নেই। Okay. এবার আমি অনেকজন পেশেন্টকে জিজ্ঞেস করছি আপনি কেন আইসক্রিম খেতে চাইছেন, বলছি সবসময় তো আইসক্রিম খাওয়া হয় না, মনে ইচ্ছা করছে তাই আইসক্রিম খাইছে। বইয়ে কিন্তু কোথাও আইসক্রিম খাওয়ার কথা বলেনি, কারণ আমার মনে রাখতে হবে যে আইসক্রিমটা হতে পারে ঠান্ডা, কিন্তু আমার যেখানে আইসক্রিমটা মুখে কতক্ষণ থাকে, মুখে তো কেউ আইসক্রিম নিয়ে বসে থাকে না। না, অতএব মনে রাখতে হবে 12 ঘন্টার পরে মুখে ঠান্ডা কিছু দেওয়া উচিত নয়, মানে ঠান্ডা একটা কিছু ফিলিং 12 আওয়ার্স দেওয়ার কথা, আইস অ্যাপ্লিকেশনে 12 ঘন্টাই করার কথা। অতএব শুধু বলা আছে প্রথম 18 থেকে 24 ঘন্টা সফট অ্যান্ড রুম টেম্পারেচার ফুড। আইসক্রিম তো রুম টেম্পারেচার না। এইবার খেলে কোনো ক্ষতি হবে না, খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু খেতেই হবে এর কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মানে এটা মিথ বলতে পারি আমরা। এটা মিথি, মানে আইসক্রিমই খেতে হবে কথা, শুধু শুধু বরফ নিয়ে রাখলেও খুব ভালো হয়, ঠিক আছে, কিন্তু বরফের কি টেস্ট আছে, আইসক্রিমের টেস্ট তো স্বাদ পাওয়া যাবে। একটা অদ্ভুত দাবি আছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে যে আমরা কি জানতাম ছোটোবেলাতে যে ব্রাশ করার পরে ভালো করে কুলকুচি করে জলটাকে ফেলে দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়া, এটা আমরা জানতাম। কিন্তু বর্তমানে একটা অদ্ভুত দাবি যেটা আমি বলছি সেটা হচ্ছে যে অনেক ডেন্টিস্ট বা অনেকে বলা হয় যে ব্রাশ করার পরে থুতুটা ফেলে দিয়ে জল না খেতে, মানে পেস্ট শুদ্ধ ব্রাশ করার পর। বেশ শুধু বেশ করার পরে। না না, এটা একদম ঠিক নয়, এটা মিথ, অ্যাবসলিউটলি মিথ। কেন, পেস্টের মধ্যে কিছু সাবস্টেন্স আছে যেগুলো অ্যালার্জিকও, মানে এসএলএস বলে একটা জিনিস, সোডিয়াম লরিল সালফেট, আসলে এটা ডিটারজেন্ট, এমনি ব্রাশ করার জন্য কোনো ক্ষতিকর নয়, কিন্তু সেটা রেগুলার বেসিসে যদি পেটে যায় সেটা খুব একটা ভালো পেটের নয়। ক্ষতি হবে বেসিক্যালি, সেটা খুব একটা ভালোও নয়। ওকে। অতএব আমি পেস্ট দিয়ে যদি ব্রাশ করি তারপরে মুখ ধুয়ে ফেলাই সমীচীন, মুখে রেখে দিয়ে পেস্টের কোনো রেসিডুয়াল এফেক্ট আমি পাবো না। হ্যাঁ, এবার পেস্টের টেস্ট ভালো হতো, আমরা সবাই ছোটোবেলায় একটু একটু খেয়েছি, ওটা একদিন দুদিনও ঠিক আছে, রেগুলার বেসিসে আমি পেস্ট খাচ্ছি, কারণ পেস্টের মধ্যে তো বিভিন্ন কেমিক্যাল আছে। শিওর। অতএব আমাকে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পর ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে। মানে এটা মিথের মধ্যে পড়ছে যে সকালে ওঠো বা রাতে যখনই ব্রাশ করো দেন ভালো করে ধুয়ে ফেলো। ভালো করে 3-4 বার যেন রেসিডুয়াল পেস্ট মুখে না থাকে। আমরা জানি সর্দি কাশি বেসিক্যালি ছোঁয়াচে টাইপের, মানে কাশি বা হাঁচি হলে এগুলো ছোঁয়াচে টাইপের হয়। দাঁতে একটি বড় হচ্ছে ক্যাভিটি, ক্যাভিটি কি ছোঁয়াচে রোগ লাইক দ্যাট? মানে কেউ যদি ধরুন একই চামচে আইসক্রিম তুলে খাচ্ছে বা অন্য কোনো খাবার খাচ্ছে, এবার আমি আপনার খাবার বা আপনি আমার খাবার খান, আমার যদি ক্যাভিটি থাকে এটা কি আপনার হওয়ার সম্ভাবনা আছে নাকি আপনার হলে আমার হওয়ার সম্ভাবনা আছে? নেই, ক্যাভিটি নেই। আচ্ছা, নেই। ক্যাভিটির ক্ষেত্রে একদমই নেই, মানে এর কোনো সায়েন্টিফিক প্রুফ আমাদের কাছে নেই। কিন্তু ওকে। একটা অসুখ ছোঁয়াচে নয়, একই ফ্যামিলিতে মাল্টিপল লোকের হওয়ার প্রবণতা আছে, সেটা হচ্ছে মাড়ির অসুখ, পেরিওডন্টাইটিস। হাজব্যান্ডের থাকলে ওয়াইফে থাকলে হাজব্যান্ডের পেরিওডন্টাইটিস একজনের থেকে একজনের ট্রান্সমিট করার সম্ভাবনা আছে। কিন্তু ডেন্টাল কেরিজ বা ক্যাভিটি একজনের মুখ থেকে আরেকজনের মুখে যাওয়ার খুব বেশি সায়েন্টিফিক এভিডেন্স আমাদের কাছে নেই। অতএব এটা মিথ যে ডেন্টাল কেরিজ বা ক্যাভিটি একজনের থেকে একজনের মুখে যেতে পারে, কিন্তু এটাও ট্রুথ যে মাড়ির অসুখ বা পেরিওডন্টাইটিস একজনের মুখ থেকে আরেকজনের মুখে যেতে পারে যদি দে বিলং টু দ্য সেম ফ্যামিলি, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ হলে। বর্তমানে মানুষের মধ্যে দাঁতের কম বেশি রোগ রয়েছে, তো ক্ষয়ে যাওয়া বলুন, ক্র্যাভিটি লুজ করা বলুন, তো সেই ক্ষেত্রে রুট ক্যানাল একটা অধ্যায় দাঁতকে সুস্থ করা। কিন্তু অনেক মানুষ আছে যে যখনই মানে শোনা যায় যে বা যে যখন ভাবে যে আমি রুট ক্যানাল করবো, তো তখন ভয় পায়, কারণ প্রচুর ব্যথা হয়। আবার অনেক সময় শোনা যায় যে সে দাঁতটা নাকি চিরতরে মরে যায়, দেন মানে শেষ হয়ে যায়, ওটা দিয়ে কিছু হবে না, বাট ওটাকে রুট ক্যানাল করে জাস্ট বাঁচি বা জাস্ট মুভ করা। এটা কি সত্যি যে রুট ক্যানালের সময় খুব ব্যথা হয় বা দাঁতটা সম্পূর্ণভাবে মরে যায়? আচ্ছা, দুটো প্রশ্ন করেছো।
এক নম্বর হচ্ছে রুট ক্যানাল করতে কি ব্যথা হয়, আমি বলবো না যে রুট ক্যানাল করতে একদম ব্যথা হয় না, কোনো কোনো ক্ষেত্রে। কারণ রুট ক্যানাল যখন প্রসিডিউরটা শুরু করা হয় তখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। ওকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে পেশেন্ট প্রচণ্ড ব্যথা নিয়ে এসছে এবং আমরা সেটাকে আমাদের ভাষায় হট টুথ বলি, ওকে। সেটা কিন্তু অনেক সময়, সেটা তো খুব কম পার্সেন্টেজ, কিন্তু অনেক সময় আছে হট টুথ থাকলে অনেক চেষ্টা করেও কিন্তু অ্যানাস্থেসিয়া দিয়েও এটাকে অ্যাবসলিউটলি পেন ফ্রি করা যায় না। তবে 100টার মধ্যে 95 ক্ষেত্রেই কিন্তু রুট ক্যানাল একদমই পেনলেস আজকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। অতএব রুট ক্যানাল করলে ব্যথা হয় এটা মিথ। ট্রুথটা অন্যরকম। ট্রুথটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে কিছু পার্সেন্টেজ কেসে ব্যথা হয়, অধিকাংশতেই ব্যথা হয় না। ওকে। আর সেকেন্ড, তুমি যে বললে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁত মারা যায়, এটা আমরা রিল বানিয়েছিলাম। ওকে। যে দাঁতেরও কি মমি হয়, যেরকম ইজিপ্টের মমি দেখতাম, রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে দাঁতের মমি হয়। ও মানে আমাকে বুঝতে হবে দাঁতটা বেঁচে থাকা বলতে আমরা কি মিন করি। দাঁতের ভেতরে কিছু ব্লাড ভেসেল নার্ভ গেছে, পাল্প। রুট ক্যানাল ট্রিটমেন্টটা সেটা দিয়ে, সেটা খারাপ হয়ে গেলে সেটার ট্রিটমেন্ট হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। ওকে। কিন্তু এই দাঁতটা যে হাড়ের মধ্যে সকেটটার মধ্যে আছে, সেটার সঙ্গে ওই সকেটটার সঙ্গে কিছু লিগামেন্ট দিয়ে জুড়ে আছে, সেটাকে পেরিওডন্টাল লিগামেন্ট বলে। এর সঙ্গে কিছু ব্লাড ভেসেল থাকে, ওকে। নার্ভ থাকলে তার সঙ্গে কিছু ব্লাড ভেসেল থাকে। এইবার আমি এই যে দুটো জায়গায় দাঁতের প্রাণ ভুমরা লুকিয়ে আছে, এর মধ্যে যদি পাইপটা খারাপ হয়ে যায় তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করি। কিন্তু তার মানে এই নয় যে এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা করলে দাঁতটা সোকল্ড মরে গেল, কিন্তু পেরিওডন্টাল লিগামেন্টের ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাইটা কিন্তু ঠিকই রইল। ওকে। অতএব দাঁতটার অ্যাকচুয়ালি ফাংশনাল ওয়েতে রেখে একটা মামিফিকেশন করানো রুট ক্যানাল, এতে দাঁত মরেও যায় না, আবার দাঁত পেন ফ্রিও হয়। কারণ ওই দাঁতটা কিন্তু প্রপারলি সকেটের মধ্যে থাকে এবং রুট ক্যানাল করা ট্রিটমেন্ট করা, সাকসেসফুলি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁত কিন্তু 10-12 এমনকি 15-16 বছর পর্যন্তও ঠিকমতো থাকতে পারে। আপনি বললেন দাঁতে নার্ভ থাকে, যেগুলো আমাদের শরীরের নানা অংশের সাথে অ্যাটাচ আছে। তার মানে আরও একটা মিথ বা ট্রু আছে, যেখানে শোনা যায় যে দাঁতে যদি রুট ক্যানেল হয় বা দাঁত যদি উঠে যায় কোনো কারণে, সেক্ষেত্রে চোখেও অনেক সময় এফেক্ট হতে পারে। সেটা কি সত্যি? না, এটা একদম মিথ। এই ধারণাটা আগে ছিল, এখন ধারণাটা অনেক কমে এসছে। কারণ চোখের সঙ্গে দাঁতের কিন্তু নার্ভ এক নার্ভ আদৌ নয়। এবার কোথা থেকে শুরু হয়েছে ধারণাটা, আমি একে তো ধারণাটা শুরু হবে যতদূর মনে হয় যেহেতু চোখ আর দাঁতটা কাছাকাছি, সেই জন্য লোকের ধারণা যে বোধহয় এটা এফেক্ট করলে ওটা এফেক্ট করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি সায়েন্টিফিক্যালি দেখা যায় অ্যানাটমিক্যালি, তাহলে নার্ভটা একই নার্ভ, ওকে। ট্রাইজেমিনাল নার্ভ, কিন্তু ব্রাঞ্চগুলো আলাদা। ওকে। ট্রাইজেমিনালে যে 3টে নার্ভ আছে তার মধ্যে একটা অপথ্যালমিক নার্ভ, সেটা চোখকে সাপ্লাই করে, বাকি দুটো নার্ভ এখানে সাপ্লাই করে। অতএব দাঁত তুললে চোখের, হ্যাঁ, এইবার দাঁত তুলতে গিয়ে যদি এরকম হয় যে সব ভেঙে চুরে দিলেও তাহলে তো চোখে এফেক্ট হবে, সেরকম তো কেউ করে না। নইলে দাঁতের সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, একটা কথা বলে, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে হয়, আমার কাছে রেফারেল আসে, অনেক সময় পেশেন্টের মুখের মাড়ির স্বাস্থ্য যদি খুব খারাপ থাকে, ওরাল হাইজিন খুব খারাপ থাকে, সেক্ষেত্রে এটা হয় পেশেন্টের চোখে কোনো অপারেশন হলে দাঁতের ডাক্তারবাবুর কাছে একজন অপথ্যালমোলজিস্ট রেফার করেন যে মুখটা ভাই পরিষ্কার করে এসো, কারণ চোখের আশেপাশে যেন কোনো ইনফেকশাস সাইট না থাকে। সেটা যদি একটা কানেকশন বলো তাহলে ঠিক আছে, কিন্তু দাঁত তুললে বা দাঁতের কোনো ট্রিটমেন্ট করলে চোখে আদৌ কোনো এফেক্ট হয় না, এটা সম্পূর্ণ মিথ, এটা ট্রুথ নয়। আগের পডকাস্টে আমরা আলোচনা করেছিলাম এই যে প্রশ্নটি এখন আমি করতে চলেছি, বাট যেহেতু আমরা ট্রু আর মিথের মধ্যে আটকে আছি আজকে, তাই এই ব্যাপারটা আরেকবার জানতে চাইছি। বর্তমানে বিজ্ঞাপনের বাজার, সেখানে প্রত্যেক বিজ্ঞাপনই দেখা হয় দাঁত যত পরিষ্কার থাকবে, যত সাদা থাকবে, তত চকচক লাইট জ্বলবে, বেসিক্যালি অ্যাড দেখা যায়। তো এটা মিথ না ট্রু যে দাঁত সাদা থাকা ভালো? দেখো, এটা আবার বলছি, এটা ট্রুথ নয়, মিথ নয়। এবার ব্যাপারটা হচ্ছে আমার এটা কিন্তু শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এটা একটা ট্রেন্ড। লোকে বলে ঝকঝকে সাদা হাসি, আমেরিকাতে দেখেছি হলিউড স্মাইল, ঝকঝকে সাদা আছে। এবং অনেক সময় সত্যি বলছে সে দেখতে খুব কুৎসিত লাগে, মানে একজনের মানে কোনো
বলি দেখলি বই মনে হচ্ছে নকল দাঁত, ঠিক আছে। আমাকে তুমি যদি পার্সোনালি অ্যাজ এ ডক্টর জিজ্ঞেস করো, আমি সাদা হলুদ দাঁতের কোনো দিকেরই ফেভারিট নই। কেউ যদি মনে করে তার দাঁত সাদা করবে তবে সে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে দাঁতের, আমাদের মুখের দাঁতে সাধারণত মানুষের মুখের দাঁতে 30, 31, 32টা শেড হয়। অতএব এই সবকটা শেডই কিন্তু পারফেক্ট শেড, কোনো অসুবিধা নেই। আমি যদি আমার নিজের শেডকে মেনে নিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু অনেকেই তো, আমরা তো সবাই আমাদের বয়সকালে চুল পেকে যায়, আমরা মেনে নিতে পারি না। চুল কালো করার জন্য বিভিন্ন রকম প্রসেস করি। আমাদের ভালো কালো চুল আমরা মেনে নিতে পারি না, লাল, কালো, হলুদ, সবুজ করি। অতএব সাদা করাটা কিন্তু কোনো বায়োলজিক্যাল রিজনে নয়, এটা একটা বিউটিফিকেশন প্রসেস। এবার কেউ যদি সাজতে ভালোবাসেন তাকে তুমি বলতে পারি না আপনি কেন সাজছেন। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে ভালো করে তাকে নিজেকে প্রেজেন্ট করা। সে হয়তো মনে করে সাদা করলে দাঁত সাদা হলে তার হাসিটা দেখতে ভালো লাগবে এবং তাকে দেখতে ভালো লাগবে। এ বিষয়ে কিন্তু কোনো ট্রুথ বা মিথের জায়গা নেই। কিন্তু মিথটা কোথায়? মিথটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে দাঁত সাদা করবো, এইগুলো হচ্ছে মিথ এবং ডেঞ্জারাস। তার জন্য কি না কি মানুষ ব্যবহার করে। কমন হচ্ছে বেকিং সোডা। আমাদের কাছে 2 মাস 3 মাসে মাঝে মাঝে ইনস্টিটিউট একজন পেশেন্ট আছে বেকিং সোডা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশ পুড়িয়ে ফেলেছে। কারণ মানে অনেকেরই ধারণা যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের শরীর ছাড়া অন্যান্য জায়গায় সাদা করার জন্য যে জিনিসপত্র ব্যবহার করতে পারি সেগুলো আমরা দাঁতেও ব্যবহার করলে সাদা হবে। এটা কিন্তু একদম মিথ। দাঁত সাদা করার কিছু স্পেসিফিক পদ্ধতি আছে, ব্লিচিং, ভিনিয়ারিং, কিন্তু মনে রাখতে হবে এর কোনো টোটকা নেই, এর কোনো ঘরোয়া পদ্ধতি নেই। এই ঘরোয়া পদ্ধতিগুলো এবার কেউ যদি ইউজ করতে পারে, হার্শ কেমিক্যাল না হয় তাহলে ভালো। তাতে অধিকাংশ সময় দাঁত সাদা হয় না, সেটা হতেও পার্মানেন্ট কিছু থাকে না, 2 দিন 3 দিন 4 দিন, পার্টি মেকআপের মতো, তাহলে ঠিক আছে। কারণ আজকাল বিভিন্ন কমার্স সাইটে না স্ট্রিপ পাওয়া যায়, ঠিক আছে, 2-3 দিন যেন ঠিক আছে, ওটা দিয়ে কিন্তু বরাবরের জন্য বা 1 বছর 2 বছর 3 বছরের জন্য দাঁত সাদা হবে না, ঠিক আছে। দাঁত সাদা করতে গেলে স্পেসিফিক প্রসেসেই যেতে হবে। এবার বক্তব্যটা যেটা সেটা হচ্ছে এই হার্শ কেমিক্যালগুলো কতটা হার্শ হতে পারে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি সবচেয়ে বেশি হার্শ কি দেখেছি, আমি দেখেছি পেশেন্ট দাঁতে হারপিক ইউজ করেছে, ঠিক আছে। দাঁত তো সাদা হয়নি, তার মুখের ভেতরে পুরো ঘা হয়ে গেছে। সেই ঘা কমাতে আমাদের 3 সপ্তাহ 4 সপ্তাহ অসহনীয় কষ্ট, খাবার দাবার খেতে পারছেন না, কিছু লিকুইড পুড়ে গেছে, পুরো পুড়ে গেছে। অতএব মনে রাখতে হবে দাঁত সাদা করা কোনো অসুবিধা নেই। দাঁত সাদা করলে যদি কেউ মনে করে তার হাসি ভালো থাকছে দাঁত সাদা করতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমরা এমন কিছু না ব্যবহার করি কারো ডাক্তারের পরামর্শ না নিয়ে, যেটা থেকে দাঁত সাদা করতে গিয়ে হিতে বিপরীত হয়। অতএব দাঁত সাদা করার ব্যাপারে এটা মিথ কিছু নয়। দাঁত সাদা করতে গেলে ট্রুথ যে দাঁত সাদা করলে অনেক সময় সত্যি সত্যি দেখতে ভালো লাগে, কিন্তু এটা মিথ যে যে জিনিস দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস সাদা করি সেটা দিয়ে দাঁত সাদা করা যায়। এর জন্য স্পেসিফিক কিছু প্রসেস, স্পেসিফিক কিছু কেমিক্যাল, কন্ট্রোল কেমিক্যাল আছে। অতএব সেইগুলো ব্যবহার করলেই এটাই ট্রুথ। যে আমি বিভিন্ন রকম প্রোডাক্ট কমার্স সাইটে দেখবো, তো আমাকে মনে রাখতে হবে সেই সাইটগুলোর স্পেসিফিক কিছু আছে কিনা। আর এটা আমার বিজনেসের জন্য বা আমার প্রফেশনের জন্য বলছি না। কেউ যদি মনে করে দাঁত সাদা করবো না, আমার ইনস্টিটিউটে স্পেসিফিক্যালি পেশেন্টকে বলা আছে, অনেক ইনস্টিটিউটে বা অনেক জায়গায় বলা হয় আপনি দাঁত সাদা করে নিন, আমরা কোনো সময় বলি না। আমি পেশেন্টদের বলি আপনি যদি সাদা করতে চান, কারণ আমরা অধিকাংশ সময় পেশেন্টকে বলি যখন অন্য ট্রিটমেন্ট বলি, সে বলে ডাক্তারবাবু দাঁতটা সাদা করা যাবে, সেক্ষেত্রে আমি তাকে প্রসেস বলি। আমি কোনো সময়ই পেশেন্টকে বলি না আপনি দাঁতটা সাদা করান। আপনি বললেন যে দাঁত সাদা করাটা প্রসেস রয়েছে, অবশ্যই সেই প্রসেস মেনে করলে হয়তো কোনো অসুবিধা হবে না। কিন্তু বিগত পডকাস্টে অনেকবার আলোচনা হয়েছে আমাদের, যেখানে দাঁতে এনামেল থাকে এবং সেটা খুব সেন্সিটিভ বিষয় দাঁতের ক্ষেত্রে, এবং সেটা একবারই হয় জীবনে, একবার ঘষে গেলে আর হয় না। কিন্তু আপনি যে প্রসেসটা করছেন, যেভাবে দাঁতকে সাদা করা যায়, সেখানে কি এনামেলের কোনো ক্ষতি হয়? সেজন্যই তো বললাম যে এটা কিন্তু মিথ যে দাঁতের প্রপার ব্লিচিং করলে দাঁতের এনামেলের ক্ষতি হয়। ওকে, ট্রুথটা কি, আমি যদি বাজার চলতি কোনো হাবিজাবি কেমিক্যাল যেগুলো অরিজিনালি ডেন্টাল ব্লিচিংয়ের জন্য ইয়ারমার্ক নয় সেইটা ব্যবহার করি, তাহলে এনামেলের ক্ষতি হবে। ওকে। অতএব আমরা দাঁত সাদা করে কি দিয়ে, মেনলি হাইড্রোজেন পারঅক্সাইড বা কার্বোমাইড পারঅক্সাইড, এগুলোর ভীষণ কন্ট্রোল একটা পার্সেন্টেজ আমরা ইউজ করি, যেখান থেকে কিন্তু দাঁতের এনামেলের কোনো ক্ষতি হয় না। তবে এটা ঠিক দাঁতের
ব্লিচিং করার পর একটু হাইপার সেন্সিটিভিটি হতে পারে, কিন্তু সেটা টেম্পোরারি, 2-2.5 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহ থাকে। তখন অ্যান্টি সেন্সিটিভ আমরা বিভিন্ন রকম কুলকুচি করার ওষুধ বা পেস্ট দিই, ওই পিরিয়ডের পরে কমে যায়। অতএব দাঁত সাদা করার জন্য যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু অ্যাজ সাচ দাঁতের এনামেলের খুব একটা ক্ষতি হয় না। এবার অনেকের হয় কি, আমাদের ভিনিয়ারিং করতে হয়, কাভার করতে হয়, সেক্ষেত্রেও আমরা এখন খুব কন্ট্রোল রিডাকশন করি। এনামেল মোটামুটি 2-2.5 মিলিমিটার থিকনেস থাকে, অনেকের হয়তো 1.5 মিলিমিটার থাকে। আমরা এখন ভিনিয়ার করি মাত্র 0.3 মিলিমিটার কেটে, বা অনেক সময় এখন প্রেপলেস ভিনিয়ার এসে, মানে কোনো প্রিপারেশনই করি না, ইন্ট্যাক্ট এনামেলের ওপরে ভিনিয়ারিং করি, ঠিক আছে, সেটাও আমরা করি। সেক্ষেত্রে এনামেলের প্রায় ক্ষতি হয় না বললেই চলে। অতএব মনে রাখতে হবে, দাঁত সাদা করার প্রসেসে এনামেলের ক্ষতি হয়, এটা মিথ। ট্রুথ হচ্ছে প্রপারলি কন্ট্রোল প্রসেসে ব্লিচিং বা ভিনিয়ারিং করলে দাঁত সাদাও হয়, এনামেলেরও সেরকম কোনো ক্ষতি হয় না। আচ্ছা, যাদের দাঁত একবার এনামেল ক্ষয়ে যায়, হ্যাঁ, এবং অনেক সময় কি হয়, মাড়ির কাছ থেকে হতে শুরু করে, এটা দেখা গেছে বা শোনা গেছে, সেই ক্ষেত্রে তারা কি করতে পারে যাতে তাদের ওই সেন্সিটিভ জায়গাটাকে, মানে গরম জল বা ঠান্ডা জল খেলে যাতে ইস্যু না হয়, তার সিম্পল মেডিসিন কী হতে পারে? আচ্ছা, এইটা বলার আগে এই একসঙ্গে তোমাকে মিলিয়ে দিচ্ছি, এখানে একটা ট্রুথ মিথ আছে। ওকে। আমার কাছে এসে পেশেন্ট বলেছেন, ডাক্তারবাবু আমি এরকম দাঁত ক্ষয়ে গেছিলো, খুব শিরশির করতো, অমুক জায়গায় আমি ট্রিটমেন্ট করেছি, আমার ইনামেল তৈরি করে দিয়েছেন। আমাকে কী কী টার্ম বলেন শুনো, এনামেল রিবিল্ডিং করেছে, এনামেল রিপ্রোডাকশন করেছে, ঠিক আছে, এগুলো সব মিথ। এনামেলকে ট্রুথ হলো এনামেল যদি চলে যায় তাহলে এনামেলকে রিপ্লেস করা যায় না, এনামেল তৈরি করা যায় না। এনামেলকে কোনো মেটেরিয়াল দিয়ে রিপ্লেস করতে হবে, সেটা এনামেলের মতো কম্পোজিটরি। তুমি এটা, এবার তোমার প্রশ্নের উত্তর আসি, তুমি বলছিলে যদি শিরশির করে চলে গেছে, করা যায়। এখন যে কম্পোজিট রেজিন বেরিয়েছে সেটা ডিরেক্ট হতে পারে, ডিরেক্ট মানুষের মুখে করবো, বা ইনডিরেক্ট কম্পোজিট রেজিন, বা আমি কোনো রকম উপরে ভিনিয়ার করবো ইম্যাক্সের বিভিন্ন মেটেরিয়াল দিয়ে রিপ্লেসমেন্ট করতে পারি, কিন্তু এনামেল তৈরি করতে পারবো না। এনামেল তৈরি করা যায়, এনামেল আমাকে অনেকে বলেছে যে আমার ডাক্তারবাবু এনামেল তৈরি করে দিচ্ছে, এনামেল তৈরি করা যায় না। এনামেল তৈরি করার কোনো পদ্ধতি, কোনো প্রসেস সারা পৃথিবীতে এখনও তৈরি হয়নি। জানি না, ফিউচার নিশ্চয়ই হতে পারে, স্টেম সেল দিয়ে করলে হতে পারে। এই মুহূর্তে বিজ্ঞান যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু এনামেল চলে গেলে এনামেল আর তৈরি হয় না। আমরা এনামেলের রিপ্লেসমেন্টে অন্য এনামেলের মতন মেটেরিয়াল দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারি, তাতে এই দাঁতের শিরশির করা, ঠান্ডা জল খেয়ে খাওয়া যাচ্ছে না, বা টক খাওয়া যাচ্ছে না এই প্রবলেম, বা দাঁতের ডিসকালারেশন হয়ে গেছে এই প্রবলেম, সব সলভ হতে পারে। কিন্তু এটা ট্রুথ। মিথটা হলো এনামেল একবার গেলে সেটা আর তৈরি করা যায় না। বর্তমান সময় গ্রামগঞ্জে অনেক ছোট ছোট ভুল বা মিথের শিকার হয়েছে। তার মধ্যে এমন একটা আছে যে অনেক সময় দাঁতে ব্যথা হয় ভীষণ, এটা ক্ষয়ে যায়, বা ভেতরে ক্যাভিটি পুরো মানে কালো করে ফেলে। তো যখন ব্যথা হয় মানুষ অনেক সময় ডাইরেক্ট পেন ক্লিয়ার লাইক অ্যাসপিরিন, লাইক প্যারাসিটামল গুঁড়ো করে ভিতরে দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি আমার রিমুভ হয় ব্যবস্থাটা, বা আমি রিলিফ পেতে পারি। এটা কি সত্যি? মানে এটা কতটা ভয়ানক? এটা বলার আগে তোমাকে একটা গল্প বলি। আমি যখন কলেজে পড়ি, আমাদের এক ব্যাচ সিনিয়র একটি ছেলে ছিল, সে ডাক্তার হয়েছে, আমি তার নাম তো বলবো না, সে কলকাতার নয়। আমি শুনেছি যে আমরা দাঁতে না সেরেটিভ বলে একটা জিনিস ব্যবহার করি, মানে যদি পাল্পের এক্সপোজার হয়ে যে ব্যথা হয়, কিছু সাবস্টেন্স আছে যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা দিলে বা দিলে দাঁতের ব্যথাটা কমে, বা জিঙ্ক অক্সাইডোজেনল দিলে দাঁতের ব্যথাটা কমে। একজনকে এই পেশেন্টকে এই কথাটা বলেছিল যে সেরেটিভ দিলে এরকম হতে পারে। সেই পেশেন্ট ঘুমের ওষুধ গুঁড়ো করে দাঁতের ক্যাভিটি দিয়েছে। সেরেটিভ বলতে সে হয়েছে আমরা যখন ঘুমের ওষুধকে আমি ঘুমোতে পারি, দাঁত কেন ঘুমোতে পারবো না? ঠিক আছে, অতএব এরকম জিনিসে শুনেছি এবং দেখেছি চোখে। আমি তখন আহমেদ ডেন্টাল কলেজের স্টুডেন্ট, মানে এটা বেশ বড় স্কেলে হয়, মানে আমরা গ্রামগঞ্জে আমরা ভীষণ হাসাহাসি করেছিলাম যে দেখো পেশেন্ট সেরেটিভ ভেবে দাঁতে মানুষের ঘুমানোর ওষুধ গুঁড়ো করে ওই ক্যাভিটিতে দিয়েছিল যদি দাঁতের পাল্পের ব্যথা কমে। মিথ হচ্ছে এই ধরনের কোনো ওষুধ ডিরেক্টলি দিয়ে, এই মানে যেগুলো আমরা ব্যথার জন্য খাই বা ঘুমের জন্য খাই, এরকম কোনো ওষুধ গুঁড়ো করে দিলে দাঁতের ব্যথা কিন্তু কমবে। দাঁত ঘুমায় না, দাঁত ঘুমায় না, দাঁত ঘুমায় না। দাঁতে ডিরেক্টলি দিলে
ব্যথা কমে মনে হয়। ক্ষতি বই লাভ কিছু হবে না। ক্ষতিও কিছু হবে না, লাভও কিছু হবে না, মাঝখান থেকে যেটা হতে পারে। হ্যাঁ, অ্যাসপিরিন যদি ডিরেক্টলি দিই, অ্যাসপিরিন বার্ন বলে একটা জিনিস আছে, ঠিক আছে, সেটা ওখান থেকে লিচ আউট করে জিভে লাগলে অ্যাসপিরিন দিলে ব্যথা তো কমবেই না, উল্টো জিভটা পুড়তে পারে, সেটা আলাদা আলাদা ব্যাপার। অতএব যদি দাঁতে ব্যথা হয় তাহলে ব্যথার ওষুধ জল দিয়ে গিলেই খেতে হবে বা অন্য কোনো রুটে নিতে হবে। ডিরেক্টলি ক্যাভিটির মধ্যে গুঁড়ো করে ওষুধটা দিলে কিন্তু কোনো কাজ হবে না। মানে তুমি দাঁতের কথা ছেড়ে দাও, মানে ধরো আমার কানে ব্যথা হচ্ছে, আমি কি গুঁড়ো করে কানের মধ্যে ওষুধটা ঢেলে দেবো? দেবো না তো। কানে কিছু ড্রপ দিতে পারি অ্যান্টিব্যাকটেরিয়াল, কিন্তু আমি কি ব্যথার ওষুধ গুঁড়ো করে কানে দিয়ে দেবো? মানে একটা জায়গায় কোথাও প্রবলেম হচ্ছে, মানে লোকালি সেখানে কিছু করতে হবে, সেটা নাও হতে পারে। অতএব দাঁতে ক্যাভিটি থাকলে তার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট আছে। তার সেক্ষেত্রে দাঁতে অসহ্য ব্যথা হয়, কষ্টকর ব্যথা, আমাকে ওষুধ খেতে হবে, কিন্তু গুঁড়ো করে ওষুধটা লাগিয়ে দিলে এটা কিন্তু একদম মিথ। ট্রুথ হচ্ছে যে ওখানে গুঁড়ো করে ওষুধ লাগালে দাঁতের ব্যথা কমে না। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে যতক্ষণ না আমার দাঁতে ব্যথা হচ্ছে ততক্ষণ আমার দাঁত ফিট। এটা শুধু দাঁতের ক্ষেত্রে না, আমাদের শরীরের যে কোনো সমস্যার ক্ষেত্রে। এবং যতক্ষণ না ব্যথা হচ্ছে, তখন যদি আমরা ধরেই নিই যে আমাদের দাঁত ঠিক আছে, তবে কি আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়ার কোনো দরকার নেই? যেটা 100% মানুষ তাই করে, যে আমার দাঁত ফিট আছে, আমার ব্যথা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, তার মানে আমার ডেন্টিস্টের কাছে যাওয়ার কোনো দরকার নেই। এটা কি সত্যি? তোমার একটা অন্য এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। ওকে। এটা একদমই মিথ। হ্যাঁ, তুমি বলো এখন হঠাৎ করে দেখছো তো বিগত 5-7 বছর ধরে খুব কম বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে লোকে দুমদম মারা যাচ্ছে। এবার এটা কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে যে যারা এরকম হচ্ছে তাদের হার্টে কোনোদিন কোনো প্রবলেমই ছিল না, মানে ব্যথা হয়নি, বুকে ব্যথা কিচ্ছু হয়নি, তার জন্য তারা কোনোদিন ডাক্তারের কাছে যায়নি। এইবার হঠাৎ করে স্ট্রেট একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে বা কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে। দাঁতের ক্ষেত্রে ব্যাপারটা এতটা অসুবিধা নয় কেন? কারণ দাঁতের জন্য কেউ মারা যায় না। ঠিক। তার মানেই আমার কোথাও ব্যথা নেই মানে সেটা ঠিক আছে, এরকম তো নাও হতে পারে। এরকম আসলে ঘটনাটা এরকম নয়। সো আমার ব্যথা নেই মানে এটা কিন্তু শুধু দাঁতের জন্য, ব্যথা নেই মানে অসুখ নেই, এটা একদম মিথ। কারণ ক্যান্সারে তো প্রথম স্টেজে কোনো ব্যথাই হয় না, তার মানে সেটা অসুখ নয়। মানে এর জন্যই ডাক্তাররা মেডিকেল টার্মে এখন বলে যে বছরে একবার অ্যাটলিস্ট মেডিকেল টেস্ট করা। অ্যাকচুয়ালি বছরে দুবার দাঁত দেখানোর কথা। আমি আচ্ছা। মানছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবসময় পসিবল হয় না, কিন্তু একবার তো দেখানো উচিত জিনিসটা ঠিক আছে কিনা। তুমি একটা কথা বলো, তুমি একটা গাড়ি চালাচ্ছ, তুমি গাড়িটাকে ওয়ার্কশপে নাওই না যতদিন না গাড়িটা ব্রেকডাউনের রাস্তায় পড়ে আছে, তার মানে গাড়িটা ঠিক চলছে না, চলছে না। তোমার তো উচিত 3 মাস বা 6 মাস একবার গাড়িটাকে নিয়ে গিয়ে সার্ভিসিং করা। এবং ওটা করাও হয়। এক্স্যাক্টলি, করা হয়। তুমি করো, ভয় পাও যে রাস্তার ব্রেকডাউন হবে, তুমি না করে দেখো তো হবেই। তুমি তার মোবিল চেঞ্জ করবে না, তার ফিল্টার চেঞ্জ করবে না, কুল্যান্ট লাগাবে না, তুমি ভাবছো কোনো প্রবলেম নেই, একদিন ঘর ঘর করে আওয়াজ করে গাড়িটা রাস্তায় থেমে গেল, তখন বলে এ বাবা ঠিক করিনি তো। শরীরের ক্ষেত্রেও তাই, একটা সমস্ত জিনিসের একটা চেক আপ আছে, ঠিক আছে। এই যে স্কুলে দেখবে বাচ্চাদের বছরে সারা বছর পড়ানো হয়, একটা অ্যানুয়াল পরীক্ষা নিতে হতো, তত নেওয়া হয় না। ক্লাস টেস্ট নিয়ে দেখা হয় বাচ্চারা ঠিকমতো পড়াশোনাটা করছে তো, সারা বছর ক্লাস টেস্ট কেন নেওয়া হয়? তাহলে একদম সোজা গিয়ে অ্যানুয়াল পরীক্ষা নিয়ে হয়ে যেত। আমরা দেখি বাচ্চাটা পড়াশোনাটা ঠিকমতো চলছে তো, সেটা কী করে বুঝবো? একটা ক্লাস টেস্ট নিয়ে তার রেজাল্ট দেখলে বুঝবো। তাহলে যে সাবজেক্টটা উইক সেখানে আমাকে রিপেয়ার করতে হবে। ওই টেস্টটা যদি নাই নিতাম তাহলে কি বুঝতাম বাচ্চাটা কোথায় বুঝতে পারছে না পারছে, বাচ্চাটার পারফরমেন্স কীরকম? সেরকমই ব্যথা নেই মানে অসুখ নেই, সেটা তাদের ক্ষেত্রে না, যে কোনো জায়গাতে ব্যথা নেই মানে অসুখ নেই, এটা একটা কমপ্লিটলি ভুল ধারণা। এটা মিথ যে আমার দাঁতে ব্যথা নেই মানে আমার দাঁত সম্পূর্ণ সুস্থ। দাঁতে যখন ব্যথা হবে তার মানে সেটা একটা অনেকটা এগিয়ে যাওয়া স্তর। তখন কিন্তু আমাদের কাছে এই ঘটনাটা আমাদের দেশে শুনবে ডেন্টিস্ট্রি কি এক্সপেন্সিভ, এটা মিথ। ডেন্টিস্ট্রি এক্সপেন্সিভ, এই যে ডেন্টিস্ট্রি খরচ বেশি, এটা মিথ। ট্রুথটা কি? নেগলেক্ট ইজ এক্সপেন্সিভ। আমি যদি প্রথম স্টেজে একটা ছোট্ট ক্যাভিটি ফিল করে আমার কতটুকু টাকা লাগে, আমি ওয়েট করছি ক্যাভিটিটা কবে বড় হচ্ছে। ক্যাভিটি তো নিজের থেকে ঠিক হবে না, এটা তো সর্দি জ্বর নয়। করতে করতে দাঁতটা একদিন হঠাৎ ব্যথা শুরু হলো, তখন গেলে রুট ক্যানাল করতে হবে, তারপরে তার ক্রাউন করতে হবে, তাহলে তো খরচা বাড়বেই। তুমি একটা গাড়ি টুংটুং আওয়াজ হচ্ছে, তুমি গেলে একটা ছোট ভাল্ব রিপ্লেস করলো, তার জন্য তোমার 2000 টাকা লাগলো। তুমি ওয়েট করলে সেটা গিয়ে ভালভের সঙ্গে সঙ্গে আরও অন্য 5টা অর্গান খারাপ হওয়ার পর গাড়িটা ব্রেকডাউন হলো, তখন সে 30,000 টাকা বিল ধরানো।
তখন মনে হচ্ছে জিনিসটা এক্সপেন্সিভ। জিনিসটা তো এক্সপেন্সিভ নয়, আমি নেগলেক্ট করেছি, অবহেলাটা এক্সপেন্সিভ। সেটা সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি না, একদম। সেটা সব ক্ষেত্রেই তাই। একদম, একদম। যেখানে তুমি অবহেলা করবে, ডেন্টিস্ট্রি মোটেই এক্সপেন্সিভ নয়, ইনিশিয়াল স্টেজে ডেন্টিস্ট্রি মোটেই এক্সপেন্সিভ না। আমি তোমাকে বলছি, বছরে একটা বা দুটো স্কেলিং করাতে কি খরচা পড়ে, 600 700 800 900 টাকা, 1000 টাকা। লোকে কি বলবে, তার সেটা করাবে না বলে অনেক রকম কথা আছে, যে স্কেলিং করালে দাঁত নড়ে যায়, স্কেলিং করালে দাঁতের এনামেল উঠে যায়, কোনোটাই ট্রুথ নয়। কিন্তু আমাদের কাছে যে ইনস্টিটিউটে দেখবে, তুমি এসে যদি দেখো, যখন স্টাফটি করাননি কেন না, আমার তাদের কোনো প্রবলেম ছিল, এইবার দাঁতগুলো এসে নড়ে চলে যাচ্ছে, এইবার সেই দাঁতকে ফিক করতে অনেক টাকা লাগে, বলছে অনেক এক্সপেন্সিভ। আরে আপনি যদি বছরে মেনটেন একবার করে, অ্যাটলিস্ট একবার করে, এক্স্যাক্টলি, এটা শুধু দাঁতের ক্ষেত্রে না, তোমার বাড়ির ক্ষেত্রে। তুমি একটা বাড়ি বানিয়েছো, তার কোনো বডি চেক নেই, তার পেন্টিং চেঞ্জ নেই, তারপরে দেখলে একসময় নোনা ধরে গেছে, ইট হয়ে গেছে, তখন যখন মিস্ত্রিকে ডাকলে সে একটা 1,00,000 টাকার বিল ধরলো, তখন বললে এই বাড়ির কাজ রিপেয়ার প্রচণ্ড এক্সপেন্সিভ ডেন্টিস্ট্রি নয়। অতএব এটাও মিথ, ডেন্টিস্ট্রি এক্সপেন্সিভ, নেগলেক্ট করাটা এক্সপেন্সিভ। আমরা সবসময় বলি প্রথম স্তরে যদি আমরা ধরতে পারি, এবার সেটা বুঝবো কী করে, পেশেন্টের তো প্রবলেম নেই, ব্যথা নেই, একবার চেক আপ করালে আমি মনে করি একজন ডাক্তার যদি এথিক্যালি প্র্যাকটিস করে, তুই কোনো দরকার না সে বলবেন না, আমার কাছে প্রচুর আছে, আমি বলি না আপনার মুখে কিচ্ছু করার দরকার নেই, চলুন, মুখ একদম ঠিক আছে, ঠিক আছে। মানে লোকের ধারণা গেলেই, আমি বিভিন্ন পডকাস্টে আমাকে গেলেই কিছু একটা ট্রিটমেন্ট বলবো, এটাও ঠিক নয়, একজন এথিক্যাল ডাক্তার তা করেন না। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, আপনি মেনটেন করুন, আবার 6 মাস বা 8 মাস বা 9 মাস বা একবার দেখাবেন, হলে সঙ্গে সঙ্গে সে ইনিশিয়ালি দেখে বুঝতে হবে এইটা হয়েছে, বলে এই ছোট্ট একটা ক্যাভিটি হচ্ছে, ফিলিং করিনি, আমি ওয়েট করছি কবে ক্যাভিটিটা বড় হয়ে রুট ক্যানাল ট্রিটমেন্টের দিকে যাবে, ক্রাউনের দিকে যাবে, বা একটা সাধারণ ছোট টার আমি পরিষ্কার করলাম না, এরপরে মাড়ি নেমে গেল, মাড়ি ফুলতে শুরু করলো, রক্ত পড়তে শুরু করলো, দাঁত নড়ে গেল, তখন ট্রিটমেন্ট করাবো, অবশ্যই এক্সপেন্সিভ। অতএব ডেন্টিস্ট্রি সময়ে যদি চেক আপ করানো যায় এবং আর্লি ট্রিটমেন্ট করা যায়, ডেন্টিস্ট্রি একদম এক্সপেন্সিভ এটা মিথ। ট্রুথ হচ্ছে ডেন্টিস্ট্রি ইনিশিয়াল ফেজে মোটেই এক্সপেন্সিভ। অনেকের একটা ব্যাপার থাকে যে দাঁতে ব্যথা হলো হঠাৎ করে, থাকার পর অনেক হয় না যে আমাদের জ্বর হলে কি এখন ওষুধ খাবো না, 2 দিন যাই দেখি, লাইক দ্যাট, দাঁতে একটা হালকা ব্যথা হচ্ছে, চিচির ব্যথা করছে, দেখাচ্ছে না, 2-4 দিন 5 দিন পর দেখলো দাঁতের ব্যথাটা ম্যাজিক্যালি রিমুভ হয়ে গেল, তখন ভাবছি ম্যাজিকের মতো উড়ে গেল ব্যাপারটা। তার মানে কি দাঁতটা পুরো সুস্থ, নাকি অন্য কোনো বড় সংকেত ছোট্ট করে দিয়ে গেল? অ্যাবসলিউটলি, আমার বক্তব্য হচ্ছে দাঁতে যদি ব্যথা হয়, প্রথমবার করলাম ঠিক আছে, আমি দেখেছি লোকে বলছে আমার কাছে এসে 6 মাস ধরে ব্যথা হচ্ছে, কতবার ব্যথা হচ্ছে, অন্ততপক্ষে 20 বার, তারপরেও তিনি মনে করেননি ডাক্তার দেখানোর। অতএব দাঁতে ব্যথা হচ্ছে, আচ্ছা এই বিষয়টা কথা বলি, দাঁতে ব্যথা যখন বললে ভালো কথা মনে পড়লো, একটা মিথ বলি। মিথ হচ্ছে, ডাক্তারবাবু আমার না আজ থেকে 1 বছর আগে দাঁত ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়তো, ঠিক আছে, মিথটা এখানে না, মিথটা হচ্ছে তারপরে অসুখটা, রক্ত পড়াটা বন্ধ হয়ে গেলো, আমি ভাবলাম অসুখটা ঠিক হয়েছে, এইটা হচ্ছে মিথ। যে আমরা ভাবি দাঁত থেকে রক্ত পড়লেই, তারপরে যদি, কখন এটা ট্রুথ, যখন রক্তটা 1 দিন 2 দিন 3 দিন পর বন্ধ হয়ে গেলো ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় টানা 1-1.5 মাস 2 মাস 2.5 মাস ব্লিডিং হলো, তারপরে বন্ধ হয়ে গেলো, আমাকে বুঝতে হবে অসুখটা এবার খুব বেশি হয়ে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। অসুখটা জিঞ্জিভাইটিস থেকে পেরিওডন্টাইটিসের দিকে যাচ্ছে, অসুখটা আর মাড়িতে শুধু নেই, অসুখটা এবার ডিপে গেছে, হাড়ে গেছে, দাঁতের লিগামেন্টে গেছে, এবার কিন্তু আর ও আমাকে রেহাই দেবে না, এবার কিন্তু শুধু ব্লিডিং নিয়ে ফিরবে না, ব্লিডিংটা আর হবেই না। অতএব দাঁতে বেশ কিছুদিন ধরে ব্রাশ করার সময় থুতু ফেললে পেস্টের সঙ্গে রক্ত পড়ছিল, কিন্তু 2-2.5 মাস বাদে বন্ধ হয়ে গেছে, মানে দাঁতের মাড়ির অসুখ ঠিক হয়ে গেছে, এটা মিথ। আমাকে বুঝতে হবে অসুখটা, আমরা ইংরেজিতে বলি কুইসেন্ট ফেজ বা ডরম্যান্ট ফেজে গেছে, ও আরও বেশি শক্তি সঞ্চয় করে ফিরে আসবে। অনেক সময় দেখা যায় যে যখন ব্রাশ করছে রক্ত বেরোচ্ছে, গার্জিয়ান বা পিতামাতা বলে যে ব্রাশ বন্ধ রাখো কদিন। এটা তুই ভালো ভালো মিথ জিজ্ঞেস করছো, এটা সাংঘাতিক মিথ, এটা সাংঘাতিক মিথ। এটা হচ্ছে বাংলা একটা গান ছিল কার্পেট বলে, লোপামুদ্রা মিত্রর গাওয়া। কার্পেট মানে কি, আমার ঘরে বিভিন্ন জায়গায় পোকা হয়েছে, আমি কার্পেট দিয়ে পোকাটাকে ঢেকে রেখেছি, আমি ভাবছি যে ব্লিডিংটা হচ্ছে, আমি ব্রাশ করব না, এতে ব্লিডিং হলে, দাঁতের মাড়ি থেকে ব্লিডিং হলে ব্রাশ বন্ধ করতে হবে, এটা সাংঘাতিক বড় মিথ। কারণ
এটা আমি আরও সমূহ বিপদ দেখে নিয়ে এসেছি। আমি সবসময় বলি, যদি আপনার ব্লিডিং, অনেক পেশেন্ট আমার কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য চাই, হয়তো 10 দিন 15 দিন অ্যাপয়েন্টমেন্ট নেই। আমি বলি, আপনি, অনেকেই ফোন করে আমার সেক্রেটারিকে যে আমার দাঁত নাড়ি থেকে ব্লিড করছে, কি করব, দাঁতে ব্রাশ করা কি বন্ধ করবো? আমি তাদের বলি ইমিডিয়েটলি বলতে একদম বন্ধ করে, রক্ত পড়ছে পড়ুক, যতক্ষণ না আমার কাছে আসছে রেগুলার ব্রাশিং করবে। কারণ ব্রাশিংটা যদি বন্ধ করে অসুখটা আরও খারাপ স্তরে যাবে। অতএব বাড়ি থেকে রক্ত পড়লে ব্রাশিং বন্ধ করতে হবে, এটা একদম বড় মিথ। সত্যিটা হচ্ছে তখনও ব্রাশিং কন্টিনিউ করতে হবে। তাতে এমন হতে পারে কোনো কোনো সময় ব্লিডিংটা কমেও যেতে পারে। যদি না হয় তাহলে ডাক্তারবাবুর কাছে না যাওয়া পর্যন্ত ব্রাশিং একদম কন্টিনিউ করতে হবে। আপনারা যারা ট্রিটমেন্ট করেন, এখন অল্প কিছু হলেই বলেন যে দাঁতের এক্সরে করে এসো। দাঁতের এক্সরে করার সময় যে রেডিয়াসটা বেরোয় সেটা ক্যান্সারের একটা কারণ হয়, বা এক্সরেটাই যে রেডিয়াসটা বেরোয় সেটা একটা ক্যান্সারের কারণ হয়। তো সেই ক্ষেত্রে দাঁত তো যেহেতু আমাদের সেটা একটা ছোটো পার্টিকেল বা ছোটো অংশ, অনেকেই জায়গাটা অ্যাভয়েড করে যে না ভাই আমি এর জন্য এত রিস্ক নেবো না। এর কি কোনো সমাধান রয়েছে নাকি এটা এই যে তুমি যেটা বললে, এটাও আজকের দিনে মিথ। হয়তো আজ থেকে 20-30 বছর আগে এটা সত্যি ছিল, আজকের দিনে। কারণ আজকের দিনে যে মেশিনগুলোতে এক্সরে হচ্ছে বা সিটি স্ক্যান হচ্ছে, এগুলো অত্যন্ত হাই লেভেল ডিজিটাল মেশিন। ওকে, এদের রেডিয়েশন ডোজ আজ থেকে 20-30 বছর আগে যে ধরনের অ্যানালগ মেশিনগুলো ছিল, এসি মেশিন, তার প্রায় 1/5, 1/6, কোনো কোনো ক্ষেত্রে 1/10। এখন আমরা নর্মাল ফিল্মে আর এক্সরে করি না, ডিজিটাল সেন্সারে এক্সরে করি। ডিজিটাল এক্সরেতে কিন্তু এক্সরের ডোজ একদম কমে গেছে। আর সে তো আর রেগুলার প্রত্যেক দিন করছে না, হয়তো বছরে একবার বা 2 বছরে একবার এক্সরে করাবে। অতএব এক্সরে করলে এই একটা এক্সরে থেকে ক্যান্সার হবে, এটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, ক্যান্সার যখন বললে ভালো কথা মনে পড়লো, এই মিথটা নিয়ে আমি একটা পডকাস্টে ডিসকাস করেছিলাম। তোমার মিথের লিস্টে এটা আছে কিনা জানি না, আমি আগে ভাগেই বলে দিই, পরে ভুলে যাব। বুকের মধ্যে কোনো লাম্প আছে, বায়োপসি করালেই ক্যান্সার হবে, এটা সাংঘাতিক বড় মিথ। ওকে, মনে রাখবে, বায়োপসি করালে ক্যান্সার হয় না, ক্যান্সার হয়েছে কিনা বোঝার জন্য বায়োপসি করা হয়। ওকে, ঠিক আছে, কার্যকারণটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, কার্যকারণটা এইটা, কারো মাথায় যদি উকুন হয় তাহলে অনেক সময় বাচ্চাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়, কিন্তু ন্যাড়া করে দিলে উকুন হয় না। ঠিক আছে, অতএব মনে রাখতে হবে বায়োপসি করিয়ে ক্যান্সার হবে এই ধারণা খুব খারাপ আমাদের। আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া বিভিন্ন কন্টেন্টে, আমার নয় অন্য কারো কন্টেন্টে দেখি বায়োপসি কেউ একজন বলেছেন, তাকে সবাই বলছেন বিভিন্ন রকম গ্রুপে, খবরদার বায়োপসি করাবেন না, বায়োপসি। আমি বলি কি, আপনি যদি কম জানেন, জানুন কম, সেটা প্লিজ সমাজে ছড়াবেন না। কারণ বায়োপসি করলে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মনে রাখবেন, ক্যান্সার হয়েছে সন্দেহ করলে টিস্যুটা নিয়ে পরীক্ষা করার জন্য আমরা বায়োপসি করি। অতএব বায়োপসি করালে ক্যান্সার হয়, এটা সম্পূর্ণ মিথ। বরং বায়োপসি না করলে আমার ডায়াগনোসিস কনফার্ম হয় না। অনেকে ভাবেন যে বায়োপসি না করানো পর্যন্ত আমি সেফ, একদম নয়। কারণ আপনি বায়োপসি করাচ্ছেন না মানে অসুখটা আছে, আপনি ধামাচাপা দিয়ে রাখছেন, এতে কিন্তু আপনার মৃত্যু আরও ত্বরান্বিত হবে। অতএব বায়োপসি করিয়ে, মিথ এটাই যে বায়োপসি করিয়ে ক্যান্সার হয়। ট্রুথ হচ্ছে, ক্যান্সার বোঝার জন্য বায়োপসি হচ্ছে একটা অমোঘ টেস্ট। আপনি বলেন সোশ্যাল মিডিয়া অনেকে বলছে যে বায়োপসি করলে ক্যান্সার হয়, বা কোনো রিলের পিছনে থাকে বা লেখা থাকে। বেসিক্যালি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কি ডাক্তারের সংখ্যা বেশি বেড়ে গেছে নাকি সাজেশনদার সংখ্যা বেশি বেড়ে গেছে? আচ্ছা, একটা কথা বলি, আমরা যখন ডাক্তারি পাস করেছি তার থেকে অনেক গুণ বেশি ডাক্তার এখন পাস করছেন লেজিটিমেট। কারণ ডিগ্রি, যে নাম্বার অফ সিটস অনেক বেড়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সোশ্যাল মিডিয়া ঢুকি, বুঝি যতজন সত্যিকারের ডাক্তার আছেন, এর প্রায় 50 গুণ 100 গুণ সত্যিকারের ডাক্তার ছাড়া লোক আছে। ঠিক আছে, যে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যদি কেউ কোন এভিডেন্স বেসড পরামর্শ দেন, সেটা ওয়েলকাম, তাতে কোনো অসুবিধা নেই, তিনি ডাক্তার হতেই যাবেন কোনো কথা নেই। কিন্তু অধিকাংশ সময় এই মিথ বেসড চিন্তাভাবনা আমার ব্রেনের মধ্যে আছে, যেটা আমি শুনে এসেছি, ঠিক আছে, সেই রকম কথাবার্তা বললে কিন্তু হিতে বিপরীত হয়, লাভের থেকে ক্ষতি বেশি হয়। যা আমি দেখেছি, মানে একজন, বিভিন্ন গ্রুপে আমি আছি যেখানে হয়তো ডাক্তারদের, এবং সেখানে ডাক্তার ছাড়া অন্যান্য রোগীরাও আছে। একজন একটা কোনো প্রবলেম লিখেছে, জেনুইন প্রবলেম, সেখানে 5 জন বা 7 জন বা 10 জন বা 12 জন ডাক্তার মতামত দিয়েছেন, তাদের মতামতগুলো প্রায় কাছাকাছি। এরপরে আরও 30 জন মতামত দিয়েছেন,
যারা কেউ ডাক্তার নন, তাদের মতামতগুলো একদম আলাদা। এইবার যিনি মতামতটা চেয়েছেন সে সম্পূর্ণ কনফিউজ, এটাই তো হয়। বিভিন্ন জন বলছে, কেউ বলছে কলকাতাতে বা আমাদের এখানে ট্রিটমেন্টই করাবেন না, দক্ষিণ ভারতে চলে যান। কেউ বলছে না আপনি ওই ডাক্তারের কাছে যান, কেউ বলছে না ডাক্তারের কাছে যাবেনই না, ডাক্তাররা আপনাকে মেরে ফেলবে। এইবার সে হলো কি একটা ভালো সিঙ্গেল পয়েন্ট একটা ইনফরমেশন চাইছিল, ডাক্তার নয়, ডাক্তার বা ডাক্তার ছাড়া, আমি বলছি না, অনেকে আছে ডাক্তার নন কিন্তু তারপরে সঠিক পরামর্শ দেন, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু এইবার তার 40-42টা পরামর্শ পেয়ে সে জগা কিছু দিয়ে সে কমপ্লিটলি পাজলড হয়ে গেল, আমি কি করব। এবং তুমি যদি দেখো এই 40-42টার যে কমেন্ট আছে, এতে মোটামুটি প্রায় 20 রকমের বিভিন্ন ওপিনিয়ন আছে, ঠিক আছে। ডাক্তার নয়, বা ডাক্তারের সঙ্গে জড়িত, বা আদৌ ডাক্তারের সঙ্গে জড়িত নয়, বা স্ট্রে কমেন্ট করছে এরকম লোক নিয়ে। এইবার যে ভদ্রলোক বা ভদ্রমহিলা অরিজিনাল পোস্টটা করেছে সে কমপ্লিটলি কনফিউজ। সোশ্যাল মিডিয়ায় বেশি ওপিনিয়ন না নেওয়াই ভালো। এক্স্যাক্টলি, না ওপিনিয়ন নিন। প্রবলেমটা কি, আমি যদি নিজের ডাক্তারের ব্যাকগ্রাউন্ড থেকে না আসি সেক্ষেত্রে এটা প্রবলেম, আমার পক্ষে বোঝা মুশকিল ওপিনিয়নটা ঠিক কোন বিষয়। একটা সাধারণ মানুষ ঠিক সে যদি ডাক্তারের ব্যাপার না, যে কোনো ব্যাপারে, হ্যাঁ যে কোনো ব্যাপারে ওপিনিয়ন নেওয়া মানে শুধু কনফিউজ বেশি হবে। যে লোকটা সেই ব্যাপারটা জানেন না, বা যে লোকটা এই ব্যাপারে সে হয়তো কোয়ালিফাইড নয় কিন্তু ভালো পড়াশোনা নেই, এরকম যদি কেউ অপিনিয়ন দেন সেক্ষেত্রে খুব মুশকিল। এই ডিবেটগুলো পলিটিক্যাল স্ফেয়ারে চলতে পারে, কারণ সেটা আমার লাইফকে, আমি তো নিজেকে ভোটে দাঁড়াতে যাচ্ছি না, যে জিজ্ঞেস করছে সে ভোটে দিলে কালকে এমপি এমএলএ হবে না হয়তো, কিন্তু যখন আমার জীবনের একটা সমস্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জিনিসটা জড়িত, সেক্ষেত্রে কিন্তু আমার সবসময় ওপিনিয়ন এমন হওয়া উচিত যে ওপিনিয়নটা স্টার্ন ওপিনিয়ন, ঠিকঠাক ওপিনিয়ন, এবং আমাকে একটা ডিসিশন নিতে হবে যে আমি কার কাছে কি করাবো, ঠিক আছে। অতএব সোশ্যাল মিডিয়া মেডিসিন ইজ এ রিস্কি ট্রেড। তুমি সোশ্যাল মিডিয়া থেকেই এত কিছু করো, সব কিছু, কিন্তু আমি তাও বলছি, তুমি দেখবে আমি সোশ্যাল মিডিয়া প্রেজেন্স স্ট্রং। সোশ্যাল মিডিয়া দরকার, খুব দরকার, মানে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া সবাই যাবে না, খুব দরকার। কিন্তু এই একটা ব্যাপার আমি দেখেছি ভীষণ, না বেশ কিছু ব্যাপার, স্পেশালি আমি দেখেছি, ধরো কোথাও একটা বেড়াতে যাচ্ছে, একটা হোমস্টে বা কিছুর ব্যাপারে একজন বললো, 5 জন লিখলে এই হোমস্টেটা খুব ভালো, 10 জন বললো জঘন্য। এইবার যিনি যাবেন, আমি কেন বলছি এই কথাটা, আমার রিসেন্ট একটা অভিজ্ঞতা, যারা আমার চ্যানেলকে ফলো করে, কিছুদিন আগে রায় কিশোরী দিদি এসেছিলেন পডকাস্টে, সবার একটাই দেবে যে দিদি আপনার কমেন্ট বক্সটা অফ কেন। আমরা প্রথমত পডকাস্টে আলোচনা করেছিলাম যে ও কেন বন্ধ রেখেছে, পার্সোনালি ডিসকাস করেছিলাম। ও বলছে দাদা প্রথম দিকে আমি যখন করতাম, আমি আমার যেমন জায়গা ছিল সেই অনুসারে করতাম, 2টো মানুষ ভালো কমেন্ট করলে 10টা মানুষ খুব বাজে এবং অকথ্য ভাষায় কথা বলতো। আমার না রাতে ঘুম উড়ে গেছিলো, এবং একটা টাইম ছিল যেখানে যে আমি আর কন্টিনিউ করব সেটা আমার ইচ্ছে ছিল না। প্রবলেমটা হচ্ছে যেটা বলছি একদম ঠিক, যে এই যে আমি কন্টেন্ট বানাচ্ছি, এই কন্টেন্টটা তো হঠাৎ করে বানাচ্ছি না, কন্টেন্টের পিছনে একটা হোমওয়ার্ক আছে, ঠিক আছে। এটা তো বোঝে না, যে দেখছে সে কিন্তু জানে না। আচ্ছা, আমি আমার নলেজ থেকে বলছি, তুমি ভেবে নলেজটা হঠাৎ করে একদিন অ্যাকোয়ার করেছো, বছরের পর বছর পড়াশোনা করে নলেজ থেকে অ্যাকোয়ার করে বলছি। তুমি যে আমাকে প্রশ্নগুলো করছো এর পিছনে কতটা হোমওয়ার্ক করছো, আমাদের রিসার্চ করতে হচ্ছে, একটা এফোর্ট দিয়ে করছি তো। একদম, কেউ এফোর্ট দিয়ে আজে বাজে কমেন্ট শোনার জন্য কেউ করে না। যে ভদ্রলোক বা ভদ্রমহিলা এই কমেন্টগুলো করেন, তিনি কি ভাবেন যে যারা এই কন্টেন্টটা তৈরি করছেন, আমরা তো সিরিয়াস কন্টেন্ট, কথা বলছি সিরিয়াস কন্টেন্ট, আমরা কেউ শুধুমাত্র একটা জঙ্গলের মধ্যে নাচছি এরকম কন্টেন্ট নয়, এটা সিরিয়াস কন্টেন্ট, এবং কন্টেন্টটা কেউ আরবিট্রারি পড়াশোনা না করে কন্টেন্টটা তৈরি সম্ভব না। তারা যদি অ্যাপ্রিসিয়েট করতে নাও পারেন, আমি একটা রিকোয়েস্ট করবো তোমার এই পডকাস্ট একদম অ্যাটলিস্ট গালাগাল করবেন। এতে আমাদের যারা কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার খারাপ লাগে বলে মনে করি, তাদের জন্য সত্যি আমি তো চোখ কান বন্ধ করে দেখি না, কিছু কন্টেন্ট মানে কমেন্ট থাকে, আমি বলে দিচ্ছি আমার টিমকে যে ভাই কমেন্ট ইগনোর করো। এবার র্যান্ডমলি করতে যেটা নজর আসবে, যদি উত্তর দিতে হয় দেখো না, দিও না, কারণ মোটিভেট থেকে ডিমোটিভেট বেশি হয় স্যার। এবং হয়তো আমরা এখন যেহেতু প্রফেশনালি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাচ্ছি, তাই ওই ব্যাপারটা আমাদের এখন হজম হয়ে গেছে, ইগনোর করছি, কিন্তু যারা টক্সিক না, একদম ভীষণ টক্সিক। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দ্বারা এখন সব কিছু সম্ভব, আবার এই যে নিজেদের মানে মোটিভেশনটা, সেটা কিন্তু চালানো সম্ভব। একটা মিথ তুমি আমাকে বলোনি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বললে, যখন সোশ্যাল মিডিয়ার পার্টটা ছেড়ে এখন বিগত 3-4 বছরে এআই খুব স্ট্রংলি ডেভেলপ করেছে, অনেকে এআই এর কাছে ট্রিটমেন্ট জিজ্ঞেস করে এসে আমাদের কাছে আসছে। চ্যাট জিপিটি না, মানে চ্যাট জিপিটি একদম বেসিক। এখন
কিছু কিছু এআই সাইট আছে যারা বলে দেয়। আমি কেন কোনো সময় বিরক্ত হয়ে বলতে বাধ্য, যেটা আমি আমার স্বভাব সুলভ নয়, তাহলে আপনি ট্রিটমেন্টটাও এআই এর থেকে করান। মুশকিলটা হচ্ছে বুঝতে হবে এআই কীভাবে ট্রিটমেন্ট জেনারেট করে। ও ইন্টারনেটে যত রকম ইনফরমেশান আছে সেগুলোকে কম্পাইল করে একটা টাইপ অফ ট্রিটমেন্ট আপনাকে বলছে। মনে রাখতে হবে এই যে ট্রিটমেন্ট কম্পাইলেশনটা হয়, এই কম্পাইলেশনটা কিন্তু আমেরিকা, ইউরোপ, আমাদের এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা সমস্ত দেশের ডেটা থেকে তৈরি হয়। যে জিনিসটা আমেরিকায় অ্যাপ্লিকেবল সেটা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল ইভেন যে জিনিসটা আপনার মধ্যে হতে পারে সেটা আমার তো নাও হতে পারে। এক্স্যাক্টলি, কিন্তু উত্তরটা সে ঘুরে ফিরে একই আসে। এক্স্যাক্টলি। এবং আমি যে ডাক্তারের কথা শুনে ভাবছি করব, তার ট্রেনিং লেভেল, তার ফেসিলিটি, তার ফিনান্সিয়াল চার্জেস আমার এই ডাক্তারবাবুর সঙ্গে নাও মিলতে পারে। কখনোই না। অতএব এআই থেকে ট্রিটমেন্ট করালে মনে রাখতে হবে যে এআই ট্রিটমেন্ট প্ল্যান বলতে পারে, ট্রিটমেন্ট করতে পারে না। অতএব এআই দিয়ে সমস্ত জিনিসের সলিউশন করা সম্ভব না, স্পেশালি তাহলে এরপরে তো ডাক্তারখানা হসপিটাল উঠে যাবে। আমি বাড়িতে এআই দিয়ে ট্রিটমেন্ট করবো, সেটা কোনোদিন হবে না। এআই দিয়ে আমার মনে রাখতে হবে, আমি কলকাতার বড় বাজারে যদি টেসলার গাড়ি চালাই, যতই চেষ্টা করুক গাড়িটা এগোবেই না। টেসলার গাড়ি ভয়ে সমস্ত শাট ডাউন করে দেবে। ওটা আমেরিকার রাস্তায় চলতে পারে, ঠিক আছে, অটো কমান্ড দিয়ে আমি ড্রাইভার রাখবো না, বলবো চলো। কিন্তু বড় বাজারের রাস্তায় তো সামনে ঠেলা গাড়ি আছে, সেখানে কি করে টেসলার গাড়ি চলবে? আমাকে বুঝতে হবে এআই গ্লোবাল ইনফরমেশনকে কম্পাইল করে একটা জেনারেলাইজ যেটা প্রসেসিং করে সেটা করছে, সেটা কিন্তু সবসময় আমার দেশের স্থান, কাল, পাত্র তার অনুযায়ী ঠিক নাও হতে পারে। অতএব এআই দিয়ে বা টেলিমেডিসিন দিয়ে 100% ট্রিটমেন্ট করা যায়, এটা মিথ। মনে রাখতে হবে আজকের দিনেও সায়েন্স যে জায়গায় দাঁড়িয়ে আছে, জানি না ফিউচার রোবোটিক্স এই জায়গায় যাবে কিনা, সেক্ষেত্রে হিউম্যান টাচ কিন্তু দরকার হবে, থাকবেই, এটা থেকেই যাবে, এটা নিয়ে কোনো ভুল নেই। যেহেতু আপনি এআইয়ের কথা বললেন বা টেকনোলজির কথা বললেন, তো মানুষ যত দিন দিন আপগ্রেড হচ্ছে তাদের জীবনের সুবিধার ক্ষেত্রে আরও অনেক জিনিস অ্যাপ্লিকেট করছে। যেমন আগে যখন আমরা ছোটোবেলা ব্রাশ করতাম শুধু জল দিয়ে মুখ কুলকুচি করে পরিষ্কার করে বাড়ি আসতাম বা ঘরে যেতাম। বর্তমান সময় কিন্তু ব্রাশ করার পরে মুখ কুলকুচির পরিবর্তে, মানে নর্মাল জলের পরিবর্তে মাউথ ওয়াশ দিয়ে করা হচ্ছে। এই মাউথ ওয়াশ ব্যবহারটা সঠিক নিয়ম কি, আর আদৌ সকালবেলা ব্রাশ করার পর কি মাউথ ওয়াশ ইউজ করা উচিত? রেগুলার বেসিসে ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্যের জন্য টুথব্রাশিং ছাড়া মাউথ ওয়াশের ব্যবহার সম্পূর্ণরূপে মিথ। একদম ওকে। মনে রাখতে হবে আমরা যেগুলোকে মাউথ ওয়াশ বলে, যদি আপনি মনে করেন গরম জল মাউথ ওয়াশ আপনি ব্যবহার করুন সারা বছর, কোনো প্রবলেম নেই। কিন্তু যেগুলোকে আমরা ডেজিগনেটেড মাউথ ওয়াশ ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়, তাহলে ওই মাউথ ওয়াশটা না, যদি এরকম হতো তাহলে ওটা মুদির দোকানে কিনতে পাওয়া যেত। তার মানে ওটা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় বা হাইপার স্টোরে পাওয়া যায়, মানে ওটা এক ধরনের মেডিকেশন, ওটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে। মনে রাখতে হবে সব মাউথ ওয়াশ নয়। ব্যথার ওষুধ কথাটা একটা জেনেরিক কথা, এর মধ্যে বিভিন্ন রকম কম্পোজিশনের ব্যথার ওষুধ, সেরকম মাউথের ওয়াশেরও বিভিন্ন রকম কম্পোজিশন আছে, তার বিভিন্ন রকম ডোসেজ আছে, তার বিভিন্ন রকম ইন্ডিকেশন আছে। এবং সর্বোপরি মাউথ ওয়াশেরই অ্যাজ এ ফুল ফ্যামিলি একটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে, সেটা ডাক্তারবাবু আপনাকে বলবেন। কোনো মাউথ ওয়াশ আপনি 2 থেকে 3 সপ্তাহের বেশি ব্যবহার করবেন না। মনে রাখবেন এটা একটা প্রেসক্রিপশন মেডিকেশন, এটা আপনি ব্যবহার করলে আপনার মুখে যতটা ভালো হবে বলে ভাবছেন, তাছাড়াও অনেক বেশি সাইড এফেক্ট লং টার্মে হতে পারে। অতএব মাউথ ওয়াশ আপনাকে লং টার্মে ব্যবহার করতে যদি হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। সে জানে কি ডাইলিউশনের ব্যবহার করলে এবং কতদিন ব্যবহার করলে আপনি আপনার ক্ষতি কম করতে পারবেন এবং অ্যাক্টিভলি কতদিন ব্যবহার করতে পারেন। অতএব আমি এই তোমার পডকাস্টে পরিষ্কার বলছি, ওরাল হাইজিন মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য রেগুলার বেসিসে মাউথ ওয়াশ ব্যবহার করা সম্পূর্ণ মিথ। ট্রুথ হচ্ছে মাউথ ওয়াশ একটি ওষুধ, যে কোনো মাউথ ওয়াশ, তার ডোজ, তার টাইপ, তার প্রয়োগবিধি একজন ডাক্তার আপনাকে বলতে পারবেন, বা তার গায়ে লেখা থেকে আপনি করতে পারেন, কিন্তু তার ম্যাক্সিমাম সময়কাল হচ্ছে 3 সপ্তাহ। 3 সপ্তাহ ম্যাক্স। অ্যাবসলিউটলি। আজকে আমরা অনেক মিথ নিয়ে কথা বললাম এবং ট্রুথ নিয়েও কথা বললাম, এবং এখন পর্যন্ত যারা পডকাস্ট শেষ পর্যন্ত দেখছে তাদের জন্য আপনি একটা গোল্ডেন রুলস দাঁতের জন্য কি দেবেন? গোল্ডেন রুলসটা হচ্ছে যে আমার যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে, ফ্যামিলি হিস্ট্রি মানে ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস আছে, বাড়ির বাবা মার দাঁতের অসুখ আছে, মাড়ির অসুখ আছে, এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে
তাহলে আপনি প্রত্যেকদিন সকালে উঠে নিজের মুখটা একবার আয়নায় দেখুন এবং চেষ্টা করুন কোথাও কিছু ছোটোখাটো কিছু হয়েছে কিনা সেটা বোঝার জন্য একবার ডাক্তারবাবুর কাছে যান ওকে, জাস্ট একবার বছরে, জাস্ট ফর চেক। দ্যাটস গোল্ডেন রুলস। না, গোল্ডেন রুলসটা বলি। এইবার অনেক সময় হতে পারে আমার কিছু কিছু খাদ্যাভ্যাস আমার দাঁতের বা মুখের ভেতরের ওরাল হাইজিন মেনটেন করতে দিচ্ছে না, বা কোনো নেশার দ্রব্য, খৈনি, তামাক, গুটখা, স্মোকিং, আপনি ওগুলো ত্যাগ করার চেষ্টা করবেন। ওকে, গোল্ডেন রুলস হচ্ছে ওরাল হাইজিন, মনে রাখবেন এমন একটা জিনিস যেটা একটা ইলিউসিভ গোল। আমরা ডাক্তাররা বলে দেওয়া সত্ত্বেও অনেকে ভালো ওরাল হাইজিন মেনটেন করতে পারে না। অতএব ওরাল হাইজিন এমন একটা প্র্যাকটিস যেটা অনেকেই এড়িয়ে গেলেও তার মুখ ভালো থাকতে পারে। আবার কিছু কিছু লোক আছে অনেক চেষ্টা করেও মুখের অবস্থা ভালো রাখতে না পারে। যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি বা ডায়াবেটিস বা স্ট্রং কানেকশন অফ ওরাল হাইজিন, স্মোকিং বা কিছু থাকে, তাহলে অ্যাটলিস্ট বছরে একবার ডাক্তারের কাছে যান। ওকে, ঠিক আছে? যদি না থাকে সেক্ষেত্রে প্রত্যেক দিন সকালে মুখ দেখুন। যদি আপনার মনে হয় কোথাও গন্ডগোল হচ্ছে বা একই জায়গায় বারবার খাবার আটকাচ্ছে, বা আপনি মুখে কোথাও কালো গর্ত দেখতে পাচ্ছেন, বা মুখের ভেতরে কোথাও দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে টার বা পাথর জমেছে, ডাক্তারবাবুর কাছে তখন যান। আর যদি দেখেন একই প্রবলেম বারবার ফিরে আসছে নিজে সেলফ ট্রিটমেন্ট করার পরেও, তাহলেও অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। মনে রাখবেন যে দাঁত এবং মাড়ি সুস্থ রাখার জন্য আমাদের বিশাল কিছু রকেট সায়েন্স জানার দরকার নেই। আমরা শরীরের অন্যান্য অংশে যে যত্ন নিই এর যত্ন নিলেই হবে। বরং বিভিন্ন রকম মিথের চক্করে নিজের দাঁত এবং মাড়ি নিয়ে বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। কালকে একটি পোস্ট যেটা বলে শেষ করব, তাতে একজন দাঁতের অসুখে লিখেছে যে আমার এক্সরে করে দেখা গেছে হাড় কমে গেছে, কি করা দরকার। যথারীতি ফেসবুকের কমেন্টে ভরে গেছে যে এটা করুন, ওটা করুন, ওটা করুন। একজন ডাক্তার সার্কাস্টিক্যালি লিখেছেন আপনারা কাজ করুন, আপনি দুবেলা কর্পূর ব্যবহার করুন, তার সঙ্গে পারলে মোবিল ব্যবহার করুন, ডাক্তারের কাছে যাবেন না। পরে আমি প্রথমে ভাবছি এরকম লিখছেন কেন, পরে যে বুঝলাম ডাক্তারবাবু বিদ্রুপ করে লিখেছেন, কারণ তার আগে কোনো একটা পোস্টে কেউ একজন লিখেছেন দাঁতের ডাক্তাররা বা ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তাররা ডাকাত হয়। অতএব মনে রাখবেন ডাক্তাররা ডাকাত নয়, ডাক্তাররা আপনার ভালোর জন্যই বসে আছেন। অবশ্যই সেই যেহেতু তার প্রফেশন, সে তো আপনার প্রফেশনাল ফিজ নেবেই। কিন্তু আমাদের দেশ, আমাদের রাজ্যের পপুলেশন এত বেশি এবং তাদের রোগ এত বেশি, আপনাকে না ঠকেও একজন ডাক্তারবাবু মোটামুটি একজন সম্মানজনক রোজগার করতে পারেন। অতএব ডাক্তারবাবু মানেই যে, আমি বলছি না যে কিছু ডাক্তারবাবু হয়তো খারাপ কিছু করেন না, কিন্তু মনে রাখবেন ডাক্তারবাবু মানেই আপনাকে ঠকাবেন এর দরকার নেই, কারণ তার কাছে যথেষ্ট পেশেন্ট আছে যাদের না ঠকেও ডাক্তারবাবু একটা ভালো জীবনযাত্রা মেনটেন করতে পারেন। অতএব ডাক্তারদের বিশ্বাস করুন, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, নিজের মুখটা দেখুন, এবং যদি খুব স্ট্রং কোনো কানেকশন না থাকে তাহলে আপনি হাসুন, দুবেলা হাসুন, বছরে একবার চেক আপ করান যে কোনো একজনের কাছে। শুধু দেখুন আপনার যন্ত্রপাতি ঠিক আছে কিনা, যেন আপনার গাড়িটা ভালো করে চলতে পারে। ওকে, এখন বুঝে যারা পডকাস্টটি দেখলেন তাদের জন্য একটা জাস্ট ইনফরমেশন দিতে চাইছি। স্যারকে রিকোয়েস্ট করব, আমরা পরবর্তী সময় একটা পডকাস্ট করতে চাইছি আপনার বিজনেস লাইফ নিয়ে। বেসিক্যালি আপনি একটা 10/11 ঘর থেকে শুরু করেছিলেন, যেটা আমরা শুনেছিলাম। হ্যাঁ, সেখান থেকে আজকে একটা ওডন্টোর মতো একটা সংস্থা দাঁড়া করেছেন, যেখানে প্রচুর মানুষ কর্মসংস্থান করতে পেরেছেন। এবং সেটা আমার মনে হয় না যে একটা ডেন্টিস্টের পক্ষে এত দূর জার্নিটা খুব সহজ হয়েছে। তো আমরা নেক্সট একটা পডকাস্টের জন্য দাবি রাখছি, যেখানে আমরা এই জার্নিটা জানবো এবং ভবিষ্যতে আপনি কি কোথায় পৌঁছাতে চাইছেন সেটাও জানবো। একদম। আজীবন থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন।